ক্লাসটা করছো? আমাকে বলো তো, তোমরা সবাই কি আগের ক্লাসটা করছো? এই ক্লাসটা করার জন্য অবশ্যই আগের সবগুলা ক্লাস, হ্যাঁ, সবগুলা ক্লাস করে আসতে হবে। তো আজকের ক্লাসটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার 8.2 শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 8.2 শেষ হয়ে যাবে। চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে কি দেখতেছিলাম বলো তো? আমরা গত ক্লাসে লামের উপপাদ্য দেখছি। আমরা গত ক্লাসে লামের উপপাদ্য করছি, তাই না? তো আজকে আমরা ওখান থেকেই শুরু করব। তো চলো আমরা শুরু করি। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে না? সাউন্ড প্রবলেম? কি সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড ক্র্যাক করতেছে, আল্লাহ, ঠিক নাই? সাউন্ড ঠিক নাই। সাউন্ড ঠিক নাই না? এখন এখন ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, আরো ভেঙে গেছে, সর্বনাশ, ঝামেলা। ফেসবুকে কি ঠিক আছে সাউন্ড? ফেসবুকে ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার আছে মোটামুটি। ফেসবুকে তো ক্লিয়ারই বলতেছে। ফেসবুকে কি ক্লিয়ার না বলো তো? আচ্ছা, যাই হোক, যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে একটু ফেসবুকে, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করতেছি। একজন বলতেছে লামিয়ার উপপাদ্য পড়ছি। তো আজকে আমরা স্থিতিবিদ্যা এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। তো গত ক্লাসে আমরা লামের উপপাদ্য এবং লামের উপপাদ্য রিলেটেড অনেক কিছু করছি, তাই না? ইনফ্যাক্ট আমরা ওই ত্রিভুজ রিলেটেড, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, তারপর পরিকেন্দ্র, অন্তকেন্দ্র রিলেটেড অনেকগুলো অঙ্ক করছি। ওই অঙ্কগুলো কিন্তু 5 স্টার, ওখান থেকে পরীক্ষায় আসবেই আসবে। ওকে, ওখান থেকে পরীক্ষায় আসবেই আসবে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। এটাই ছিল লামের উপপাদ্য, তাই না? একই সমতলে কোনো বিন্দুতে তিনটা বল তিনটা ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর কাজ করে যদি ভারসাম্য সৃষ্টি করে, তাহলে প্রত্যেকটা বল তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। বুঝলাম? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। এটা খুব একটা কাজে লাগে না, আমি জাস্ট তোমাদের জানানোর জন্য। বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র আমরা দেখছি, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র আমরা দেখছি। আমাকে বলো তো, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র আমরা দেখছি কত ক্লাসে? আমি তোমাদের বুঝাই, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র এই ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র এরকম ছিল যে একটা বিন্দুতে, মনোযোগ মনোযোগ মনোযোগ, এই যে আমার চিত্র আঁকা শেষ। বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রটা আমরা আগে দেখি, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রটা কি বলে? ত্রিভুজ সূত্র, আমরা কিন্তু বিপরীত সূত্রে যাই নাই। হ্যাঁ, আমরা এতটুকু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে বলের ত্রিভুজ সূত্র, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে। এই তিনটা বলকে, এই তিনটা ভেক্টরকে তুমি যদি মানে এবং দিকে কোনো ত্রিভুজের তিনটা বাহু বরাবর, মানে এবং দিকে কোনো ত্রিভুজের, সেটা দুনিয়ার যে কোনো ত্রিভুজ হোক, তিনটা বাহু বরাবর মানে এবং দিকে একই ক্রমে সাজাতে পারো, তাহলে
এই তিনটা লব্ধি শূন্য। কাহিনী বোঝা গেছে? ধরো কোথাও কোন এক তিনটা বল এমনি কাজ করতেছে, এই তিনটা বলকে তুমি কি করছো, কোন একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে সাজায় ফেললা। সেখান থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে এই তিনজনের লব্ধি শূন্য বা এই তিনজন কি ভারসাম্যে আছে। কেন? আমরা গত ক্লাসে দেখছিলাম। ওকে ওকে, এবার চলো এটার বিপরীত সূত্রটা বলি। ঠিক আছে, এটার বিপরীত সূত্রটা বলি। লেখা আছে, একটু পড়ো, একটা রিডিং দাও সবাই এবং আমাকে বলো যে বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, একটু দেখো দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল ভারসাম্য সৃষ্টি করলে ওই বলগুলার, দেখো এখানে কিন্তু অলরেডি ভারসাম্য সৃষ্টি করছে আগেরটায়। এখানে কথা ছিল এটা হচ্ছে ভারসাম্য সৃষ্টি করার শর্ত, এই তিনটা বলকে কোন ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে একই ক্রমে সাজাইতে পারলে তারা ভারসাম্য সৃষ্টি করবে। এটার বিপরীত সূত্রে অলরেডি বলা আছে ভারসাম্য সৃষ্টি করছে, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল কি করছে, কি করছে, ভারসাম্য সৃষ্টি করছে। হ্যাঁ, ওই বলগুলার ক্রিয়ারেখার সমান্তরাল বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের, দেখো এই যে আমি এই তিনটা ভারসাম্য সৃষ্টি করছে, আমাকে সবাই বলো এই তিনটা ভারসাম্য সৃষ্টি করছে। ঠিক আছে, তার মানে এই তিনটা লব্ধি শূন্য। তার মানে এটা আমি নিশ্চিত এই তিনটাকে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে একই ক্রমে আমি সাজাইতে পারবো। বুঝছো? এখন এখন আমি মানে এবং দিকে দুটাতেই সাজাবো না, আমি কি করব, জাস্ট দিকে সাজাবো, জাস্ট দিকে সাজাবো। কাহিনী বুঝছো? এটাকে এটার দিক বরাবর, এটাকে এটার দিক বরাবর, মান যে হইতে হবে এরকম না। এই ত্রিভুজটা এত বড় না হয়ে পুচকি ত্রিভুজ হইতে পারতো। আমি কি করলাম, জাস্ট দিককে সাজাইলাম। তখন তখন এই যে বলগুলা সেটা ওই ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক। তোমরা কি বুঝছো? বল বাহু উপপাদ্য, হ্যাঁ এটা বল বাহু উপপাদ্য বা বল ত্রিভুজ উপপাদ্য বলে, বল ত্রিভুজ উপপাদ্য বলে। আমি কি বুঝাইতে পারলাম সবাই? এটা কিভাবে আসছে? এটা খুবই সহজ, খুবই সহজ। চিন্তা করো, আমাকে অলরেডি বলে দিছে এই তিনটা বল কেমনে আছে, ভারসাম্যে আছে, ভারসাম্যে আছে। তাহলে আমি বলতে পারবো না এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এটা যদি গামা হয়, আমি কি বলতে পারবো যে পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা? আমি বলতে পারবো? লামের উপপাদ্য। এখন এই তিনটা বলকে কোন একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে তো সাজান যাবেই। আমি এবার খালি দিকে সাজাইলাম, খালি দিকে সাজাইলাম। হ্যাঁ বুঝছো, খালি দিকটা ঠিক। মান আমি এই বাহুটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান হবে এরকম না, ছোট বড় হইতে পারে, জাস্ট দিকটা আমি এনশিওর করলাম। তাহলে আমাকে সবাই বলো তো কোন কোনটা কত হবে? সবাই আমাকে একটু বলো। এই কোনটা হবে গামা, তাই না? তাহলে এটা কত, পাই মাইনাস গামা। সবাই আমাকে বলো। এইটা হবে আলফা, তাহলে এটা হবে পাই মাইনাস আলফা। এটা কত আমাকে বলো, এটা কত? এই যে এটা বিটা, পাই মাইনাস বিটা। বুঝছো সবাই? তোমরা সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই কোণের বিপরীত বাহুকে, এটাকে আমরা স্মল এ দিলাম, এটাকে স্মল বি দিলাম, এটাকে স্মল সি দিলাম। তাই যদি হয় দেখো তো সাইন আলফা, এটাকে আমি সাইন পাই মাইনাস আলফা লিখতে পারি না? একই তো কথা। সাইন বিটা, এটাকে আমি সাইন পাই মাইনাস বিটা লিখতে পারি না? সাইন গামা, এটাকে আমি কি সাইন পাই মাইনাস গামা লিখতে পারি। এখন এই যে কোনটা, এটাকে কি লিখতে পারি? এ বাই টুয়াইস আর, এটাকে লিখতে পারি বি বাই টুয়াইস আর, এটাকে লিখতে পারি সি বাই টুয়াইস আর। সো টুয়াইস আর কাটা দিয়ে আমাদের কি পড়ে থাকে, পি বাই এ সমান পি বাই কিউ বাই বি।
সমান R/C। এটাই কি আমাদের বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। তোমরা কি মোটামুটি বুঝছো? এই সূত্রটা কোথাও ব্যবহার করা লাগে না, একাডেমিকে এটা কোথাও লাগে না। এটাকে বল ত্রিভুজের উপপাদ্য বলে বা বল বাহু উপপাদ্য বলে। সবাই কি বুঝছো? মানে ব্যাপারটা এরকম, কথা বুঝছো। এখানে একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, এরা ভারসাম্যে আছে, তোমাকে বলেই দিছে। এরা যদি ভারসাম্যে থাকে তার মানে এই তিনটা বলকে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর মানে এবং দিকে একই ক্রমে সাজানো যাবে। মানে এবং দিকে যদি একই ক্রমে সাজানো যায় তখন এই পি বলটা আর এ বাহুর মান দুটা সমান হবে না, তাহলে এটাও 1 এটাও 1 এটাও 1। ওটারই একটা জেনারেল কেস। সেটা কেমন? এবার তুমি খালি মানে সাজাইছো, দিকে সাজাও নাই। ওই যে সদৃশকোণী ত্রিভুজ আছে না, ওটার মতো এটা হইতে পারে, কিংবা আরো বড় একটা ত্রিভুজ নিতে পারো, মানে কিংবা আরো পুচকি একটা ত্রিভুজ, কোনগুলা সেম রেখে তুমি আরো পুচকি একটা ত্রিভুজ নিতে পারো। জাস্ট দিকে সাজাইছো। যদি দিকে সাজানো যায় তখন এই ত্রিভুজটাকে বলা হয় এই তিনটা বলের বল ত্রিভুজ। বল ত্রিভুজ। আর যেই বলটা যেই বাহুর সমান্তরাল সেই বলটা সেই বাহুর সমানুপাতিক। ক্লিয়ার? তোমরা সবাই বলো, বুঝছো? সাউন্ড প্রবলেম, এটা তো আমি দেখলাম, কিন্তু সাউন্ডে কি যে হচ্ছে ফেসবুকে হচ্ছে না, এটা মনে হয় অ্যাপের কোনো একটা ঝামেলা। দাঁড়া আমি আবার একটু বের হয়ে তারপর জয়েন দিই। ঠিক আছে, তাহলে বলের সাম্যাবস্থার বিপরীত সূত্র আমাদের শেষ। এখন আমরা নতুন একটা টপিক শুরু করব, এটাকে বলা হয় সুতার টান। কি বলা হয়? আমাকে সবাই বলো, কি বলা হয়? সুতার টান। এ হলো কিভাবে? এই যে দেখো সাইন পাই মাইনাস, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। কোণের বিপরীত বাহু কোনটা? এটা। কোণের বিপরীত বাহু এটা। ওকে, ঠিক আছে, চলো চলো। তো এখন আমরা দেখবো হচ্ছে সুতার টান। সুতার টান ব্যাপারটা কি? সুতার টান ব্যাপারটা কি? ধরো এটা তোমার ওয়াল, তোমার বাসার ওয়াল। এটা কি? এটা তোমার বাসার ওয়াল, ঠিক আছে? এটা হচ্ছে সিলিং। এখন তুমি এই সিলিং থেকে একটা বল ঝুলাই দিছো। কি করছো? একটা বল তুমি এখানে ঝুলাই দিছো, ঠিক আছে? তাহলে কাহিনীটা কি হবে বলো তো? পৃথিবী, ওকে, ডাব্লিউ একটা ওজন, ওর ওজন পরিমাণ একটা বলে নিচের দিকে টানবে না? আমাকে সবাই বলো। এতে এটা ভারসাম্যে আছে, হ্যাঁ, নড়তেছে না, চড়তেছে না। আচ্ছা, তাহলে এটা কি হবে? এই ওজনটা, এই সুতাটা কি হবে? এই যে এই বিন্দুটাতে গিয়ে ডাব্লিউ ওজনের সমান পরিমাণ একটা নিচের দিকে বল দিবে না? একটা টান দিবে না? আমাকে সবাই বলো। সরি উল্টা বললাম। ডাব্লিউ পরিমাণ একটা বল দিয়ে এই পয়েন্টে গিয়ে একটা টান দিবে না? এই পয়েন্টটা তখন প্রতিক্রিয়া হিসেবে এই বলটাকেও উপরের দিকে কি একটা সমান পরিমাণ বল প্রয়োগ করবে। সেটাই কি আমাদের টান বল। টান বল কিন্তু এক সাইড থেকে হয় না, টান বল দুই সাইড থেকে হয়। সেম পরিমাণ একটা সুতা নিয়ে আমি যদি তোমাদেরকে দেখাই, যেখানেই আছে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে চিন্তা করো, বুঝছো? তাহলে ব্যাপারটা কি হইতেছে? যে এটা ধরো আমাদের সিলিং, আমি কিন্তু এটার উপর একটা বল প্রয়োগ করতেছি, তুমি জানো? পৃথিবী ওকে নিচের দিকে টানতেছে, সেই টানটা এসে আমার হাতের উপর এখানে কিন্তু লাগতেছে। একদম হালকা বলে আমি বুঝতে পারতেছি না, বাট সেটার এগেনস্টে আমিও কি এটার উপর একটা বল প্রয়োগ করতেছি না? তাহলে এই সুতার দুই দিকে কিন্তু দুইটা টান। কাহিনী বুঝছো? উপরের দিকে আমি টানতেছি, নিচের দিকে গ্র্যাভিটি টানতেছে। তোমরা কি বুঝছো? টান বল তো জোড়ায় জোড়ায় কাজ করে। তাহলে তাহলে এখানে টান বল কোনটা?
এই যে টি, এটাই হচ্ছে আমাদের কি টান বল। টি কি আমাদের টান বল। টান বল সব সময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে, মাথায় রাখতে হবে। টান বল সব সময় কোথায় কাজ করে? ঝুলন বিন্দুর দিকে কাজ করে, এটা মনে রাখলেই হবে। ম্যাথসে এর থেকে বেশি আর কিছু লাগে না। টান বল কোথায় কাজ করে? ঝুলন বিন্দুর দিকে কাজ করে। এখন কথা আছে, বেশ কয়েকটা সিনারিও হইতে পারে। প্রথম সিনারিওটা হচ্ছে এরকম, তুমি কি করলা, দেখো একটু মনোযোগ দাও। হ্যাঁ, তুমি কি করলা, ওয়ালের মধ্যে একটা সুতা বাঁধলা, ঠিক আছে? এই ধরো সুতা, তুমি যদি নর্মালি একটা সুতা দাও, সুতার নিজস্ব একটা ওয়েট আছে, সে কি এমনি ঝুলে থাকবে, তাই না? এবার এটার মধ্যে তুমি একটা মসৃণ আংটা দিয়ে দিলা, আংটার তো একটা ওজন থাকবে, একটা রিং দিলা, তাহলে কি হবে জানো? যদি মসৃণ রিং হয়, সুতাটাও মসৃণ, রিংটাও মসৃণ, তাহলে কি হবে জানো? আমাদের রিংটা একদম ঠিক মাঝ বরাবর চলে আসবে। আমাদের রিংটা ঠিক মাঝ বরাবর চলে আসবে। কাহিনী বুঝছো? তুমি যদি একটা মসৃণ রিং দিয়ে দাও, এই যে মসৃণ রিংটা এখানে চলে আসবে। হ্যাঁ, যদি স্মুথলি চলতে দাও, তাহলে ঠিক মাঝ বরাবর আসবে। মসৃণ রিং এর একটা ওজন থাকবে, ওজনও কিন্তু বল, ঠিক আছে? বল, এই হচ্ছে রিং। হ্যাঁ, যেহেতু সুষম, তুমি স্মুথলি ছেড়ে দিছো, কোনো বাধা দাও নাই, তাহলে এই যে সুতার দুইটা অংশ, এই দুইটা অংশে সমান পরিমাণ টান থাকবে। এই ঝুলন বিন্দুর দিকে একটা টান, এই ঝুলন বিন্দুর দিকে একটা টান। তাহলে তুমি যদি চিন্তা করো, এই বিন্দুটা আসলে তিনটা বল কাজ করতেছে, টি, টি আর ডাব্লিউ, এবং এই তিনটা ভারসাম্যে আছে। আমাদের সিস্টেমটার কোনো ত্বরণ না থাকলে কি এই তিনটা বল কেমনে থাকবে? আমাকে বলো। ভারসাম্যে থাকবে। এই তিনটা বল কেমনে থাকবে? ভারসাম্যে থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? তুমি যদি মসৃণ ভাবে একে চলতে দাও, তাহলে সুতার অংশে টানের কোনো চেঞ্জ হবে না। টানের চেঞ্জ তখনই হবে যদি তুমি একটা গিট্টু মেরে দাও, বুঝছো? এই ধরো তোমার সিলিং, হ্যাঁ, একটা সুতা আছে, তুমি কি করছো? সুতার এই অংশে, যে কোনো একটা অংশে এখানে নিয়ে বেঁধে দিছো, একটা ওজন বা একটা বস্তুকে এখানে কি করছো? বেঁধে দিছো, গিট্টু মেরে বেঁধে দিছো। ইন দ্যাট কেস এটার উপরে নিচের দিকে আমাদের কি ওজনটা কাজ করবে, তখন আমাদের যে সুতা, তার দুই অংশে দুই রকম কাজ করবে টান। সুতার দুই অংশে দুই রকম টান বল কাজ করবে। এখানে T1, এখানে T2, এখানে T1, এখানে T2। ক্লিয়ার? সো এই তিনটা জাস্ট মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। এন্ড বস্তুর উপর খেয়াল করো, ইউজুয়ালি তিনটা বল থাকে। এই যে এই কেস আর এই কেসই পরীক্ষায় আসে, দেখো তিনটা বল, তাই না? সো এই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি হয়েছে। এখানে তুমি কি অ্যাপ্লাই করবা? লামের উপপাদ্য অ্যাপ্লাই করবা। এখানে কি লামের উপপাদ্য অ্যাপ্লাই করবা। আর কখনো যদি দেখো একটা বিন্দুতে বল তিনটার থেকেও বেশি হয়ে গেছে, তখন চেষ্টা করবা যদি চারটা থেকে কোনোভাবে তিনটায় কনভার্ট করার। যদি তা পসিবল না হয়, ইন দ্যাট কেস তখন আর লামের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে না, তখন কি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তিন নংটা বুঝো নাই? তিন নংটা হচ্ছে তুমি আর স্মুথলি দাও নাই, সুতার এই অংশে দেখো একটা গিট্টু মেরে দিছো, গিট্টু মেরে দেয় না, বেঁধে দিছো, একটা পাথর এখানে ঝুলাইছো বেঁধে দিয়ে, ঠিক আছে? এই দুইটা অংশ সমান না। যদি সমান হয় তাহলে ঠিক মাঝামাঝি থাকবে, তখন দুইটা অংশের টান সমান। এখানে তুমি যদি একটু বেঁধে দাও, বুঝছো, তখন কি এই অংশের টান একরকম হবে, এই অংশের টান একরকম। কেমনে? তুমি ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবে যে দুই অংশের টান সমান না। কিভাবে? তোমরা কি কখনো ধরো একটা ওয়াল, একটা সিলিং, ঠিক আছে, একটা মসৃণ সুতা ছিল এরকম, তুমি এখন কি করলা? এখানে একটা গিট্টু মেরে দিলে, একটা রিং, তাহলে এই অংশটা কি টান টান হয়ে থাকবে না? এই অংশটা কিন্তু কিছুটা ঝুলে থাকবে, কিছুটা হালকা ঝুলে থাকবে। তাহলে দুইটা অংশের টান কিন্তু তখন আর আলাদা থাকবে না, বুঝছো? তুমি যদি গিট্টু না মেরে দাও, গিট্টু দেওয়া মানে কি? এই সুতার দুইটা অংশ করে ফেলা, এই সাইড একরকম, এই সাইড একরকম। গিট্টু না দিয়ে যদি অবাধে চলাচল করতে দাও, তাহলে পুরা সুতা জুড়ে সেম কি টান থাকবে। আমি বুঝাতে পারলাম?
আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, ধরো এরকমও যদি হয় একটা আংটি, স্মুথলি যদি চলতে দাও তাহলে ঠিক মাঝ বরাবর আসবে। এখন ঠিক মাঝ বরাবর আসার পর তুমি তোমার হাত দিয়ে, আংটি কিন্তু রিং রিং রিং, তুমি তোমার হাত দিয়ে একটু এদিকে ঠেলা দিয়ে দিলা, এদিকে ঠেলা দিয়ে দিলা, তাহলে আংটিটা কি আর একটু ডানে সরে যাবে না? কিন্তু স্মুথলি যাইতেছে, কোনো গিট্টু ফিট্টু দাও নাই। ইন দ্যাট কেসও সুতার মধ্যে পুরা সেম সুতা একই পরিমাণ টান টান অবস্থায় থাকবে না। বুঝছো কাহিনী? বুঝছো? তাহলে চলো আমরা অঙ্ক করি। তোমার মেইন টার্গেট থাকবে এখানে লামের উপপাদ্য অ্যাপ্লাই করা। সো লামের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে না করতে হবে আমি বুঝাই। দেখবা এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ। এই যে কোণগুলা, এই কোণটা কিন্তু অলরেডি এই ত্রিভুজের একটা কোণ। বাকি যে এই কোণ দুইটা আছে, যে এইটা আর এটা, সেটাও কি এই ত্রিভুজের কোন একটা কোণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করতে হবে। সেটা পসিবল, ইজিলি পসিবল। কেমনে? কেমনে? এটা যদি আনুভূমিক হয়, তুমি আমাকে বলো তো, এই কোণটা আর এই কোণটা সমান না? তাহলে এটা কত? 90 প্লাস ওটা, এই যে একান্তর কোণ হিসেবে এটা আর এটা সমান। তাহলে এই কোণটা কত? 90 প্লাস ওই আকাশী কালারটা। সিমিলার ভাবে এই পাশেও পসিবল। এই কোণগুলোকে ওই ত্রিভুজের কোণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তারপর ত্রিভুজের কোণ বা বাহু দিয়ে ওই অনুপাতগুলো আমাকে বের করে ফেলতে হবে। ওকে, চলো চলো আমরা দেখি প্রথম অঙ্ক কি বলছে। যখন T1, T2 এবং W ভারসাম্য অবস্থায় থাকে, উদ্দীপকের আলোকে T1 এর মান কত? আচ্ছা, T1 দেখো, T1 ভারসাম্যে আছে, T1 এর বিপরীত কোণ কত? এটা কত আমাকে বলো তো, এটা কত বলো তো? এটা দাও 45, তাহলে এটা 135 না? তাহলে আমরা লিখতে পারি না T1 বাই সাইন 135 ডিগ্রি ইকুয়ালস টু, T2 লাগবে না, T2 কথা বলে নাই, W দেওয়া আছে, W বাই সাইন 90। হ্যাঁ, T1 বাই এটা কত আমাকে বলো তো? এটা 1 বাই √2 না? তাহলে √2 T1 সমান W কত? 40। 40 কে √2 দিয়ে ভাগ করলে 20 √2, 20 √2 কেজি ওয়েট। কেজি ওয়েট কিন্তু বলের একক। হ্যাঁ, 1 কেজি ভরের একটা বস্তুর যে ওজন, সেটাকে 1 কেজি ওয়েট বলে। এটাকে কি বলে? 1 কেজি ওয়েট। এটা ইউজুয়ালি 9.8 নিউটন। বুঝছো? তাহলে 20 √2 কেজি। ডান 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 ডান। চলো পরেরটাই। T1, T2 ও 5 নিউটন বল তিনটা ভারসাম্যে আছে, T1 এর মান কত? T2 এর কোনো কাহিনীই নেই, খেয়াল করো। T1, আচ্ছা তাহলে T1 ডিভাইডেড বাই সাইন কত আমাকে বলো তো? T1 ডিভাইডেড বাই এই কোণটা না, সাইন 150 ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই এই কোণটা কত বলো? 120, তাই না? 5 ডিভাইডেড বাই সাইন 120 ইকুয়ালস টু 5। তাহলে আমাকে বলো তো T1 এর ভ্যালু কত? 5। সাইন 120 এর মান কত? √3/2। সাইন 150 এর মান কত? হাফ। তাহলে কি কাটা যায়? 5/√3। 5/√3। ক্লিয়ার? তোমরা সবাই কি বুঝছো? বুঝছো? চলো আমরা পরেরটাই যাই। হ্যাঁ, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, প্রতি বছরই কোয়েশ্চেন আসে। একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটা তারের প্রান্তদ্বয় বাধা আছে। আমাকে বলো তো, এল বড় না ডি বড়? এল বড় নাকি ডি বড়?
একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু এ আর বি, বুঝছো? এ আর বি দুইটা বিন্দু, এরা কি একই আনুভূমিক রেখায়, যে একই আনুভূমিক রেখায় অবস্থিত, এ বিন্দু আর বি বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। এল দৈর্ঘ্যের, এই যে এ আর বি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটা তারের প্রান্তবিন্দু বাধা আছে, তাহলে অবশ্যই এলটা বড়, অবশ্যই এলটা বড়, তাই না? ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা, আংটা মানে রিং, তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। এল ইজ গ্রেটার দেন ডি হলে কিছু একটা, দেখো এখানে একটা তুমি যদি আংটা দিয়ে দাও, ও অবাধে কি হবে বলো তো? ঠিক মাঝামাঝি এসে বসে থাকবে না? তাকে যদি অবাধে চলতে দাও, তাহলে তাহলে সে কি ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর এসে কি হয়ে যাবে? থেমে যাবে, তাই না? এখানটা এসে থেমে যাবে। এই হচ্ছে আমাদের আংটাটার অবস্থান, এই হচ্ছে আমাদের কি আংটাটার অবস্থান, ঠিক আছে? আংটাটার ওজন কত? ডাব্লিউ। আংটাটার ওজন কত? ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কি নিচের দিকে কাজ করবে, ডাব্লিউ হচ্ছে নিচের দিকে কাজ করবে। এই সুতার দুই অংশে টান থাকবে দুইটা, সেটা কি সমান হবে না আলাদা হবে? সমান হবে না আলাদা হবে? সেটা কি সমান হবে। এই অংশের টানও টি, এই অংশের টানও টি, ঠিক আছে? আচ্ছা, দেখাও যে সুতার টান, এটা বের করতে বলছে, ডাব্লিউ এল বাই কিছু একটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে সুতার টান আমরা বের করব। তার আগে আমাকে আরো কিছু জিনিস বের করা লাগবে, লাগবে না? এটা কি 90 ডিগ্রি, দুইটা পুচকি পুচকি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আচ্ছা, আমাকে বলতে পারবা এই যে এই অংশটুকু কত? ডি বাই টু। এই অংশটুকু কি? ডি বাই টু, তাই না সবাই? সুতার এই অংশটুকু কতটুকু আমাকে বলো তো? এল বাই টু, তাই না? এটা চিন্তা করো ও বিন্দু, এটা ধরো সি বিন্দু, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো ওসি এর দৈর্ঘ্য কতটুকু হবে? সবাই আমাকে বলো তো ওসি এর দৈর্ঘ্যটা কি হবে? এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? সমকোণী ত্রিভুজ এ ও সি এ, ওসি কত? রুট ওভার অফ, মনোযোগ, ওসি রুট ওভার অফ এল বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ডি বাই টু তার হোল স্কোয়ার, সেটা কত হয়? রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4, 4কে আমি যদি রুটের বাইরে নিয়ে যাই, রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 2, ঠিক আছে? ওকে, সুন্দর সুন্দর। এখন আমার লাগবে কি? সুতার টান। চলো লামের উপপাদ্য অ্যাপ্লাই করি। লামের উপপাদ্য অনুসারে, লামের উপপাদ্য অনুসারে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন, আমাকে বলো এই অংশটা যদি আমি থিটা ধরি, এটাও থিটা, ঠিক আছে? ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন টু থিটা সমান টি ডিভাইডেড বাই, যে কোনো একটা টি নাও, টি ডিভাইডেড বাই এই কোণটা কত আমাকে বলো? এই যে এটা হচ্ছে টু থিটা আমি ধরলাম, তুমি যখন টি নিবা তুমি কোন কোণটা নিবা আমাকে বলো? এইটা নিবা। এটা কত? পাই মাইনাস থিটা না সবাই? পাই মাইনাস থিটা না? বুঝছো? তাহলে টি ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস থিটা, তো আমার এখন টি এর ভ্যালুটা বের করা লাগবে, তাই না? তাহলে টি বাই সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ বাই 2 সাইন থিটা কস থিটা, তাই তো? সাইন থিটা ঘ্যাচাং, তাহলে টি কত হয়? ডাব্লিউ বাই 2 কস থিটা, ডাব্লিউ বাই 2 কস থিটা। এখন আমাকে বলো কস থিটা, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে কস থিটা মানে কি? কবরে ভূত অতি, তাই না? এই যে এই সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কমন সেন্স কিন্তু। কস থিটা কি? কবরে ভূত অতি, তাই না? তাই তো? তাহলে কি দাঁড়ায়?
w/2 ইন্টু কবরে ভূত কত আমাকে বলো তো, ভূত কত? √L² - d²/2। ভূত অতিভুজ কত? L/2। অতিভুজ কত? L/2। ক্লিয়ার? তাহলে এই টু ঘ্যাচাং, ঠিক আছে? এই L চলে যাবে একেবারে উপরে, 2 চলে আসবে এখানে। L চলে যাবে একেবারে উপরে আর 2 চলে যাবে এখানে, 2 ইন্টু √L² - d²। তোমরা সবাই বুঝছো। এটা তো একটা অঙ্ক, একটা টেমপ্লেট অঙ্ক। এখান থেকে আরো অনেক কিছু তোমাকে L আর D এর মান দিয়ে দিতে পারে। L, D, W এই মানগুলো দিয়ে দিতে পারে। ধরো L এর মান দিলাম 10, D এর মান দিলাম 15, W এর মান দিলাম 5 কেজি। তাহলে ওখান থেকে সুতার টান বের হয়ে যাবে না? বলো তো, তোমরা সবাই বুঝছো? সবাই আমরা কি বুঝলাম? চলো তাহলে পরেরটাই যাই। ঠিক আছে? দেখো কি বলছে। L দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটা উলম্ব দেয়ালে আটকানো, অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটার ওজন এত হলে দেখাও যে সুতার টান। আচ্ছা, ব্যাপারটা কি কাহিনী বুঝছো? তোমরা বাস্কেটবল খেলছো বা ফুটবল খেলছো, ফুটবলের মাথায় একটা সুতা দেওয়া আছে, ওটা সহ একটা ওয়ালে আটকানো আছে। এই যে এরকম, আমি সুন্দর করে দেখাই। এই যে এখানে একটা সুতা, একটা ফুটবল এমনি আটকানো আছে। আবার পড়ি আমরা, কি বলছে? L দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটা উলম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে সংযুক্ত। সুষম গোলক মানে হচ্ছে এটার ওজনটা সেন্টারে কাজ করবে। হ্যাঁ, গোলকটার ওজন এত হলে দেখাও যে সুতার টান এত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু করি। এই ধরো আমাদের একটা দেয়াল, ঠিক আছে? তো একটা গোলক, যদিও বৃত্তর মতো লাগতেছে, এটা কিন্তু একটা গোলক। এখন L দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা এটার এক মাথায়, যেহেতু সুষম, তুমি কি এটা জানো যে যেহেতু সুষম এই যে এমনি থাকবে, ঠিক আছে? L দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা, এই যে এটা হচ্ছে L দৈর্ঘ্য বিশিষ্ট সুতা। এখন এইটাকে এক্সটেন্ড করলে সেটা কেন্দ্র দিয়ে যাবে, মাস্ট। এটাকে এক্সটেন্ড করলে সেটা কেন্দ্র দিয়ে যাবে, কারণ সুষম গোলক। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু সুষম, এই বরাবরই থাকবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম। L দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটা দেয়ালে আছে, আরেক প্রান্ত একটা গোলকের এক মাথায় আছে। তাহলে এতটুকু হচ্ছে L। এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে যুক্ত আছে। তাহলে এই যে এতটুকু হচ্ছে কি আমাদের A। ওকে, ডান। গোলকটার ওজন W, তাহলে গোলকটার ওজন ঠিক মাঝখানে নিচ বরাবর কাজ করবে, তাই তো উলম্বভাবে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, তাহলে দেখো তো এই যে কেন্দ্রে বা সেন্টারে কি কি বল কাজ করতেছে? সুতার টান কাজ করতেছে এই দিক বরাবর, সুতার টান। ওজন কাজ করতেছে কি নিচের দিকে। এখানে কি আর কোনো বল কাজ করতেছে? বলো তো, আর কোনো বল কাজ করতেছে? অভিলম্ব প্রতিক্রিয়া বল। তুমি যদি একটা ওয়ালের সাথে হেলান দাও, ওয়ালটা তোমার উপর লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল দিতেছে না? আমাকে বলো তো। সেই অভিলম্ব প্রতিক্রিয়া বল সবসময় কি তলের সাথে লম্ব বরাবর হয়। তো এই যে এই যে গোলকটা, লোহার গোলক, ও কিন্তু গিয়ে ওই ওয়ালটাকে একটা ধাক্কা দিতেছে, তাই না? ওইটার প্রতিক্রিয়া হিসেবে এই ওয়ালটাও এই বলের উপরে লম্বভাবে একটা বল প্রয়োগ করবে। লম্বভাবে বল যদি প্রয়োগ করে সেটা কি অবশ্যই
এই সুষম গোলকটার কেন্দ্র দিয়ে যাবে, সুষম গোলকটার কেন্দ্র দিয়ে যাবে। এটা কি আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল। এটা কি বলতো আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল বা আর। এটা আমরা ধরে নিছি, এটা কোশ্চেনে কোথাও দেওয়া নাই, আমরা কোথাও ব্যবহারও করব না। লামের উপপাদ্য যখন ইউজ করবে এটা ব্যবহারও করব না, ঠিক আছে। তাহলে এই যে বলটা, এই বলটার কেন্দ্রে তিনটা বল কাজ করতেছে। এখানে খুবই ইম্পর্টেন্ট কথা কয়েকটা জিনিস। প্রথমত যেহেতু সুষম গোলক, তার মানে এইটা আর এই মাথা তুমি যেটা এক্সটেন্ড করে দাও সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে চলো আমরা এখন এখানে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সুন্দর একটা ত্রিভুজ, তাই না? তাই তো, এতটুকুও কিন্তু এ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, একটু মনোযোগ দিবা। আমরা এই কোণটাকে ধরি থিটা, এই কোণটাকে ধরি থিটা। ওকে, তাহলে এখন লামের উপপাদ্য অ্যাপ্লাই করব। যেহেতু ভারসাম্যে আছে, আরটাকে নিব না, আর কোশ্চেনে কোথাও দেওয়া নেই, প্রমাণেও দেওয়া নেই, আর ধরার দরকার নেই। তাহলে আমাকে বলো তো লামের উপপাদ্য, লামের উপপাদ্য অনুসারে W ডিভাইডেড বাই কত, সাইন কত? আমাকে বলো, তুমি যখন W নিবা তার বিপরীত কোণ কোনটা? এইটা না? সাইন পাই মাইনাস থিটা। W ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু T ডিভাইডেড বাই, T ডিভাইডেড বাই এই কোণটা, তাই তো? এই কোণটা, সবাই মনোযোগ, এই কোণটা, এটা আসলে কার কার মধ্যবর্তী কোণ? অভিলম্ব প্রতিক্রিয়া আর ওজন, এই দুটো তো অবশ্যই কি 90 ডিগ্রি, একটা এই বরাবর একটা এই বরাবর। তাহলে W ডিভাইডেড বাই T ডিভাইডেড বাই সাইন 90। আমার কি সুতার টান বের করা লাগবে, তাহলে সুতার টান T ইকুয়ালস টু W বাই সাইন থিটা, W বাই সাইন থিটা, সাইন থিটা, এই যে এটার থিটা বের করা লাগবে। এই যে ত্রিভুজটা, একটা সমকোণী ত্রিভুজটা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে আছে, ওই সমকোণী ত্রিভুজ থেকে তুমি সাইন থিটা বের করতে পারবে না? আমাকে সবাই বললো, এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি সাইন থিটা বের করতে পারবে না। নাম দেই, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। সাইন থিটা বের করার জন্য সাগরে লবণ অতি, লম্বটা জানো না, অতিভুজটা কিন্তু জানো, এল প্লাস এ, তাই না? আমাকে বলো অতিভুজ বা এ ও সেটা কত? এল প্লাস এ। ভূমি সেটাও জানো, বি ও সেটা কত? এ এ। তাহলে আমাকে বলো তো এবি কত হবে? রুট ওভার অফ পিথাগোরাস, পিথাগোরাস অতিভুজ স্কয়ার এও স্কয়ার মাইনাস বিও স্কয়ার। তাহলে আমাকে বলো তো এও স্কয়ার কত? এল প্লাস এ হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে কি থাকে? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস টুয়াইস এ এল, স্কয়ার স্কয়ার কাটা যাবে, ঠিক আছে? তাহলে সাইন থিটা কি দাঁড়ায়? সাগরে লবণ অতি, লবণ কত, লম্ব কত? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস টুয়াইস এ এল। অতিভুজ কত? এ প্লাস এল, ঠিক আছে? তো এটা যদি তুমি এখানে বসায় দাও, টি ইকুয়ালস টু ডাব্লিউ বাই সাইন থিটা কত? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস টুয়াইস এ এল বাই এ প্লাস এল। তাহলে কি থাকে? ডাব্লিউ ইন্টু এ প্লাস এল বাই রুট ওভার অফ টুয়াইস এ এল প্লাস এল স্কয়ার। ক্লিয়ার? সহজ কিন্তু, এটা পানির মতো সোজা একটা অঙ্ক, তাই না? তাই না? তাই না? এন্ড এটাও কিন্তু একটা টেমপ্লেট অঙ্ক। তোমাকে এ এর ভ্যালু দেওয়া থাকতে পারে, এল এর ভ্যালু দেওয়া থাকতে পারে, বুঝছো? ডাব্লিউ এর ভ্যালু দেওয়া থাকতে পারে। এ, এল আর ডাব্লিউ এই তিনটার জায়গায় যে কোনো নাম্বার বসায় তুমি আরো নতুন নতুন অঙ্ক বানাইতে পারো, তুমি আরো নতুন নতুন অঙ্ক বানাইতে পারো। থিটা কেমনে ধরলাম? থিটা জাস্ট এমনি ধরে নিছি আমার সুবিধার জন্য। তুমি থিটা না ধরে এটাকে আলফাও ধরতে পারো, বুঝছো? বুঝছো? এই যে এই কোণটাকে আমি ধরে নিয়েছি আমার সুবিধার জন্য থিটা, ঠিক আছে? তুমি চাইলে এই বড়টাকে যদি থিটা ধরতে চাও, ফাইন। হ্যাঁ, ইউজুয়ালি দেখবা যখন লামের উপপাদ্য অ্যাপ্লাই করবে একটা ত্রিভুজ থাকে, একটা ত্রিভুজ অটোমেটিক্যালি গঠন হয়ে যায়। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তো মাশাআল্লাহ, কারণ সাইন কজ এগুলা খুব ইজিলি তুমি বের করে ফেলতে পারবা লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ দিয়ে। আর যদি সমকোণী ত্রিভুজ নাও হয়, একটা ত্রিভুজ আছে তোমার, কি যেহেতু সাইন আসবে লামের উপপাদ্যে, সাইন থিটা ওইটার মান যাতে বের করা যায় এমন ভাবে ধরবা, ঠিক আছে? এমন একটা ত্রিভুজই চুজ করবা, এমন একটা ত্রিভুজই চুজ করবা। এরপরেরটা দেখো তো,
এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটা উলম্ব দেয়ালে আটকানো আছে, অন্য প্রান্তে এ, এল এর জায়গায় খালি এ। খেয়াল করছো? আগেরটা এখানে কি ছিল? এল ছিল। এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটা উলম্ব দেয়ালে আটকানো, অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটার ওজন হলো সুতার টান। আচ্ছা, আমরা একটু আগে বাইর করছি আমাদের সুতার টান কি ছিল বলো তো? W ইন্টু এ প্লাস এল, W ইন্টু এ প্লাস এল, নিচে কি রুট ওভার অফ টুয়াইস এ এল প্লাস এল স্কোয়ার, তাই না? সুন্দর। এটা আগেরটার মতোই, জাস্ট সুতার দৈর্ঘ্য এল এর জায়গায় কত বসায় দিছে? এ। জাস্ট সুতার দৈর্ঘ্য এল এর জায়গায় কত বসায় দিছে? এ। তুমি কি করতে পারবা? আমার কি আর ডিটেলসে করে দেওয়া লাগবে? তাহলে কি হবে আমাকে বলো তো? W ইন্টু এ প্লাস এ রুট ওভার অফ টুয়াইস এ ইন্টু এ প্লাস এ স্কোয়ার। তাহলে কি থাকে? W ইন্টু টুয়াইস এ, আর নিচে কি রুট ওভার অফ 3a স্কোয়ার, রুট ওভার অফ 3a স্কোয়ার। তাহলে রুট 3a, এটা এটা কাটা, তাহলে কি থাকে? 2/√3W। ডান, ডান। এরপরেরটা বইটা আসছে একদম সিমিলার। আমি তোমাকে বলছি না এগুলা কি টেমপ্লেট অঙ্ক? হ্যাঁ, তুমি এ আর এল এর ভ্যালু, এ এল ডাব্লিউ, এই তিনটার ভ্যালু যা ইচ্ছা বসায় একটা অঙ্ক করে দিবা। ওগুলা ফিজিক্সে আসে, দুধবাদ অঙ্ক, বুঝছো? ম্যাথামেটিক্সে হচ্ছে এই টেমপ্লেট, এই একটা ম্যাথের অঙ্কই ফিজিক্সে 15-20টা অঙ্ক বানাইতে পারবা। ঠিক আছে, এটা ম্যাথের অঙ্ক। ফিজিক্সে কি করা হয়? ফিজিক্সে এ এর ভ্যালু দেওয়া হয় 2 সেন্টিমিটার, বি এর ভ্যালু দেওয়া, এল এর ভ্যালু দেওয়া হয় 5 সেন্টিমিটার, ডাব্লিউ দেওয়া 10 নিউটন। এই ফিজিক্সের একটা অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এটা বইটা আসছে, আমি যেবার পরীক্ষা দিছি সেবার আসছে। ওকে, দেখো কি বলছে। 5 ফিট দীর্ঘ দড়ির এক প্রান্ত একটা উলম্ব দেয়ালে আটকানো, অন্য প্রান্ত 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে যুক্ত। গোলকের ওজন √5 কেজি ওয়েট হলে দড়ির টান কত কেজি ওয়েট? ইজি না? তোমাকে এ দেওয়া আছে, এল দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, বসায় দিলেই কাজ শেষ। পরীক্ষা আসলে তো তুমি সরাসরি বসায় দিবে না, পরীক্ষা আসলে তোমাকে স্ক্র্যাচ থেকেই করা লাগবে। তাহলে চলো তো করি। আবার মানে সেই অঙ্কটা আমি আবার করতেছি আর কি। এটা বইটা আসছিল, খুবই সহজ অঙ্ক, বোর্ড পরীক্ষায় আসা অঙ্ক, কিন্তু একটা ঝামেলা করছিলাম আমি, বলতেছি তোমাদেরকে। মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। 5 ফিট, ওকে, 10 ফিট। যদি সুন্দর হয় নাই, অ্যাকুরেট চিত্রটা হবে না। 5 ফিট দীর্ঘ, তাহলে এতটুকু হচ্ছে 5 ফিট, এতটুকু হচ্ছে 5 ফিট। অন্য প্রান্ত 10 ফিট ব্যাসার্ধ, তাহলে এতটুকু হচ্ছে 10, এতটুকু কত? 10। ঠিক আছে, ওজনটা কত? √5 কেজি ওয়েট। তাহলে এই বরাবর কত কাজ করতেছে আমাকে বলো? √5 কেজি ওয়েট। মনোযোগ, √5 কেজি ওয়েট। এই বরাবর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। আর ঠিক আছে, তো আমার কি বের করা লাগবে? সুতার টান, অর্থাৎ এই যে সুতার টান। তো এই কোণটা আমরা ধরে নিই থিটা। কেমন? তাহলে আমাকে বলো তো, √5 কেজি ওয়েট লামির উপপাদ্য অনুসারে, লামির উপপাদ্য অনুসারে √5 ডিভাইডেড বাই সাইন কত? পাই মাইনাস থিটা, তাই না? √5 ডিভাইডেড বাই যে এই কোণটা, ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই সাইন 90। তাহলে আমাকে বলো তো টি এর ভ্যালু কত? √5 বাই সাইন থিটা, √5 বাই সাইন থিটা। আচ্ছা, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে সাইন থিটা বের করার জন্য লম্ব লাগবে, অতিভুজ লাগবে। অতিভুজ জানো লম্বটা কত? √5
10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাই না? সবাই বুঝছো? বুঝছো বুঝছো? ঠিক আছে, তাহলে আমাদের টি এর ভ্যালু কত? √5। সাইন থিটা কি হবে? সাগরে লবণ অতি, √10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 15, এত কেজি ওয়েট। জাস্ট ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। আমি পরীক্ষার খাতায় কি করছিলাম জানো? এখানে প্লাস লিখে দিয়ে আসছিলাম, বুঝছো? এখানে প্লাস লিখে দিয়ে আসছিলাম। এরকম সিলি মিস্টেক করা যাবে না। আবার ভুল করছি, দেখছো? এখানেও ভুল করছি। 15, 10 কেমনে? এতটুকু 5, এতটুকু 10, 15 না? তাহলে √, আরে আল্লাহ, 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। ঠিক আছে, সহজ অঙ্ক, সহজ কনসেপ্টের অঙ্ক, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। চলো চলো চলো, আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। কি বলছে দেখো, কি বলছে দেখো। এসিবি একটা রশ্মি, তার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায়, এই কথাটা বারে আসবে আসবে, একই আনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রশ্মিটার সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটা বস্তু গিট দিয়ে বাঁধা আছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হলে দেখাও যে সি এ অংশের টান। তাহলে আমরা একটু চিত্রটা আঁকাই। এই হচ্ছে আমাদের একই আনুভূমিক রেখা। কি? একই আনুভূমিক রেখা। এই একই আনুভূমিক রেখার উপরে দুইটা বিন্দু হচ্ছে এ আর বি। একটা রশ্মি এসিবি, তার একটা বিন্দু সি বিন্দুতে কি একটা বস্তু গিট দিয়ে বাঁধা আছে। এই যে এই হচ্ছে সি বিন্দু, সি বিন্দু। এখানে কি ডাব্লিউ ওজনের একটা বস্তু, ডাব্লিউ ওজনের একটা বস্তু কি দিয়ে বাঁধা আছে? আমাকে সবাই বলো তো। গিট দিয়ে বাঁধা আছে, গিট দিয়ে বাঁধা আছে। তার মানে সুতার এই অংশের টান আর এই অংশের টান আলাদা, বুঝছো? এই অংশের টান আমি ধরলাম T1, এটা ধরলাম T2। ডান? বুঝছো? ওকে, আমাকে কি বের করতে বলছে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হলে কিছু একটা দেখাইতে বলছে। আচ্ছা, মনোযোগ দিই। এটাকে আমরা একটু এক্সটেন্ড করে দিই এই পর্যন্ত। ঠিক আছে, এটাকে আমরা একটু এক্সটেন্ড করে দিলাম। তো আমরা একটু অঙ্ক করি। যেহেতু এখানে ভারসাম্য আছে, গিট দিয়ে বান্ধা আছে, মানে কি ও নড়াচড়া করতেছে, এই সিস্টেমটার কোনো ত্বরণ আছে না? সিস্টেমটার কোনো ত্বরণ আছে না, ভারসাম্য আছে। তো ভারসাম্য যদি থাকে তাহলে লামির উপপাদ্য অনুসারে, লামির উপপাদ্য অনুসারে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন সি, দেখো সি অংশের টান, সি অংশের টান এই যেটা দেখাইতে বলছে, এই যে এই, তাহলে আমি ডাব্লিউটা নিব, কারণ ডাব্লিউ কোশ্চেনে আছে, এই যে প্রমাণেও ডাব্লিউ আছে, আর T1টাকে নিব, T2 দরকার নেই, ইকুয়ালস টু টি বাই T1 বাই কত বলো তো সবাই, আমাকে বলো T1 বাই কত? ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন সি সমান T1 বাই দেখো T1 যদি নাও, এই কোণটা না, এখন এই কোণটাকে সামহাউ এই যে ত্রিভুজটা তার কোণগুলা দিয়ে প্রকাশ করা লাগবে। কেমনে পারবো আমাকে বলো, আমাকে বলো। হুলদা যে কোণটা সেটাকে এই ত্রিভুজের কোণগুলা দিয়ে প্রকাশ করতে পারো? আমাকে বলো তো সবাই। এটা যদি আনুভূমিকের সমান্তরাল হয়, এই কোণটা কত? এই যে এতটুকু, এতটুকু, এতটুকু কি বি না? বি।
তাহলে হলুদ অংশ কি 90 প্লাস বি? আমাকে বলো 90 প্লাস বি, তাই না? সবাই T1 বাই সাইন 90 প্লাস বি। ওকে, আমার T1 এর মানটা লাগবে, তাহলে T1 সমান, দেখো সাইন 90 প্লাস বি কস বি হয়ে যাবে W কস বি ডিভাইডেড বাই সাইন সি। আমি টি এর ভ্যালু বের করে ফেলছি, এবার এখান থেকে এখানে যাইতে হবে, এখান থেকে এখানে যাইতে হবে। কেমনে যাব আল্লাহ মাহবুদ জানে। ত্রিকোণমিতি। কেমনে যাব? ত্রিকোণমিতি। হ্যাঁ, কেমনে যাব? ত্রিকোণমিতি। দেখো তো, দেখো তো এখানে কেমনে যাওয়া যায়। এটা এখানে আছে cos b, cos b থেকে এখানে যাওয়ার উপায় কোসাইন সূত্র। কোসাইন সূত্র cos b ভাঙলে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আসে। আরে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা, তার মানে এই সাইন সি থেকে ডেল্টায় যেতে হবে। সাইন সি থেকে ডেল্টায় কেমনে যাব? এই ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে, সেই কোণের সাইন আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, কোনো ফর্মুলা কি আছে? কোনো ফর্মুলা কি আছে? একটা ফর্মুলা ছিল না? সাইন সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন সি। আরে কি সুন্দর। তাহলে আমাদের সাইন সি সমান আমরা কি লিখতে পারি? 2 ডেল্টা বাই এবি। ये 2 डेल्टा बाई ए बी, 2 डेल्टा बाई ए बी। তাহলে আমাকে বলো তো সাইন সি এটা মানে কি? 2 ডেল্টা বাই এ বি ডাব্লিউ। কস বি মানে কত? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। হয়ে গেল তো? হয়ে গেল না? হয়ে কি গেছে? হয়ে কিন্তু গেছে। এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সেখান থেকে আমরা লিখতে পারি T1 সমান, T1 সমান W ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac ইন্টু এটাকে উপরে নিয়ে যাবা, এবি যে উপরে নিয়ে গেলে এবি বাই 2 ডেল্টা, এ কাটা হয়ে গেছে। নিচে কত থাকে? 4c ডেল্টা, 4c ডেল্টা, তাই না? 4c ডেল্টা, উপরে থাকে ডাব্লিউ বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডান। এই তোমরা বুঝছো? লামের উপপাদ্য অ্যাপ্লাই করার সময় দেখবে অটোমেটিক্যালি একটা ত্রিভুজ চলে আসে। লামের উপপাদ্যের নিচে তো সাইনগুলা থাকে, এই সাইনগুলাকে সাধারণত সাইন থাকে বা কজ হয়ে যায়, ওগুলাকে ওই ত্রিভুজের বাহুগুলার মাধ্যমে সামহাউ প্রকাশ করতে হয়। ক্লিয়ার? বুঝছি। লামি 4 বলের জন্য কেন খাটে না? লামি আসছে কই থেকে? বলে ত্রিভুজ সূত্র থেকে না? কোন একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর মানে এবং দিকে যদি একই ক্রমে 3টা বল সাজানো যায়, লব্ধি শূন্য, 3 বাহু বিশিষ্ট ত্রিভুজ হয়। দেখো 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 কি বলছে? 5 কেজি ওজনের একটা বস্তু 12 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার দীর্ঘ দুইটা রশির সাহায্যে একই আনুভূমিক রেখার 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দুতে বাধা আছে। রশির টানের পরিমাণ নির্ণয় করো। কাহিনী বুঝছো? বস্তু একটাই, বস্তু একটাই। সবাই মনোযোগ 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 মনোযোগ। 5 কেজি ওজনের একটা বস্তু, ঠিক আছে? 5 কেজি ওজনের একটা বস্তু, এই হচ্ছে 5 কেজি ওজনের একটা বস্তু। সে কি 12 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার দুইটা দীর্ঘ রশ্মির সাহায্যে একই আনুভূমিক রেখায় 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দুতে, এই যে এই ধরো আমাদের 12 সেন্টিমিটার রশ্মি, এই ধরো আমাদের কি 16 সেন্টিমিটার রশ্মি। বুঝছো? দুইটা রশ্মি কিন্তু, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা হচ্ছে 16 সেন্টিমিটার।
এই দুইটা দিয়ে একই আনুভূমিক রেখায় 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দু, ধরো এ বিন্দু আর বি বিন্দু, এই দুইটা বিন্দুতে বাধা আছে। তাহলে আমাকে বলো তো, দেওয়া আছে এতটুকু কত 12 সেন্টিমিটার, এতটুকু কত 16 সেন্টিমিটার, এতটুকু কত 20 সেন্টিমিটার। আচ্ছা, এটা দেখতে পিথাগোরাসের ট্রায়ার মতো লাগতেছে না? দেখো তো পিথাগোরাস মানে কিনা আসলেই, আসলেই মানে 20 স্কয়ার সমান 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? এখানে কি 5 কেজি ওজন, তাই তো? 5 কেজি ওজন। তোমরা ভাবতে পারো এ ভাই কি ভুংবাং বলতেছে, 5 কেজি আবার ওজন হয় নাকি? 5 কেজি তো ভর। আচ্ছা, 5 কেজি ওজন, ঠিক আছে, এটা মানে 5 কেজি ওয়েট, 5 ইন্টু 9.8 নিউটন, এই টাইপের, ঠিক আছে। আচ্ছা, তাহলে সুতার দুই অংশের টান দুই রকম হবে, এটা ধরো T1, এটা ধরো T2, তাই না? ঠিক তাই। আচ্ছা আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ, তুমি এই কোণের সাইন বা কস খুব ইজিলি জানো, এই কোণেরও সাইন কস খুব ইজিলি বের করতে পারবা। মনে রাখবা এই কোণের সাইন কত, সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণ যদি চিন্তা করো, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা রেসপেক্টে এটা ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে এই দুইটা কোণের সাইন বা কস ইজিলি বের করা সম্ভব। আর ওই দুইটা কোণ জানো মানে তুমি এই পুচকি পাচকা গুলাও খুব ইজিলি বের করতে পারবা। কেমনে কেমনে কেমনে? কারণ এটাও তো এ কোণ, তাই না? আমার অ্যাকচুয়ালি তিনটা কোণ, মেজর কোণ হচ্ছে তিনটাই, যে এইটা, এই দুটা বলের মধ্যবর্তী কোণ, এই দুটা বলের মধ্যবর্তী কোণ, এই দুটা বলের মধ্যবর্তী কোণ। এটা নিয়ে তো প্যারা নেই, এটা তো 90। ওটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা 90 প্লাস এ। উল্টা বলছি, ওটা বি, এটা বি, এটা 90 প্লাস বি। আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলতো আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আমার মেইন কাজ হচ্ছে এই যে বলগুলার মধ্যবর্তী যেই কোণ, তাদের সাইনটা বের করা, কারণ লামের সূত্রে সাইন আছে, লামের সূত্রে সাইন আছে। তাহলে চলো করি। তাহলে লামের উপপাদ্য অনুসারে, লামের উপপাদ্য অনুসারে 5 ডিভাইডেড বাই sin 90 equals to T1 divided by sin 90 plus B equals to T2 divided by sin 90 plus A। তাহলে এখান থেকে আমাকে বলতে পারো T1 T2 বের করা লাগবে, T1 divided by cos B equals to 5, সেখান থেকে T1 equals to 5 cos B। cos B মানে কি? cos B কবরে ভূত অতি, কবরে ভূত অতি 12/20, ঠিক আছে, 4 5 20, 3 কেজি ওয়েট। T2 কত হবে বলো তো? এখান থেকে এই যে 5, এটা কি cos A, 5 cos A। T2 কত হবে? 5 cos A। T2 কত হবে? 5 cos A। cos A কত? কবরে ভূত অতি 16/20, সেটা কত হয় বলো? 4 কেজি ওয়েট। ব্যাপারটা খুব মজার, তুমি খেয়াল করছো? লব্ধিতে আছে, লব্ধি শূন্য, মানে এই দুইটা লব্ধি অবশ্যই কি এটা সমান হবে এবং ঠিক বিপরীত দিকে হবে, তাই না? বলো যে T1 আর T2 তাদের লব্ধি এটার সমান ঠিক বিপরীত দিকে। তাহলে T1 পাইলাম কত? 3, এটা পাইলাম 4, এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 3 আর 4 এর লব্ধি যদি লম্ব থাকে 5 না? মাইনাস কস কেন হবে রে? হ্যাঁ, sin 90 প্লাস এ মাইনাস কস। দ্বিতীয় চতুর্ভাগে সাইন তো পজিটিভ, সো নেগেটিভ আসার প্রশ্নই আসে না। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হইছো?
এবার খুবই মজার একটা অঙ্ক করব, খুবই মজার একটা অঙ্ক করব। কোয়েশ্চেনটা পড়ো, খুবই মজার একটা কোয়েশ্চেন এন্ড খুবই মাথা খাটানোর একটা অঙ্ক। 6 ফুট ও 8 ফুট দৈর্ঘ্যের দুটা রশির সাহায্যে 20 পাউন্ড ওজনের একটা বস্তুকে ঝোলানো হলো। রশি দুইটির অপর প্রান্ত 10 ফুট দৈর্ঘ্যের একটা দণ্ডের দুই প্রান্তে বাধা আছে। এতটুকু আমরা, এতটুকু পরেরটুকু পড়বো না, পরেরটুকু পড়বো না। 6, 8, 10 তাহলে সমকোণী ত্রিভুজ, দেখেই তো খুশি হয়ে গেছি। সমকোণী ত্রিভুজ থাকলে আমি খুশি হয়ে যাব, তাই না? সমকোণী ত্রিভুজ থাকলে আমি খুশি হয়ে যাব। ব্যাপারটা এরকম, তাইলে একটা দণ্ড, এই হচ্ছে দণ্ড, হ্যাঁ, দুইটা সুতা দিয়ে, এই একটা, এই একটা, তাই তো, তাই না? 20 পাউন্ডের একটা জিনিস এমনি বাধা আছে। এখানে কোথাও বলছে এই দণ্ডটা আনুভূমিক। আগের সবগুলাই কিন্তু বলা ছিল একই আনুভূমিক রেখার উপরে দুইটা বিন্দু এ আর বি, একই আনুভূমিক রেখার উপরে দুইটা বিন্দু এ আর বি, সবগুলাই ঠিক আছে। এই যে একটি আনুভূমিক রেখায় 20 সেন্টিমিটার ব্যবধানে, হ্যাঁ, একই আনুভূমিক রেখায়, এখানে তো বলে নেই, তার মানে কিছু একটা আছে। দেখো কি বলছে, দণ্ডটা এরূপ ভাবে স্থাপন করা হলো যেন বস্তুটি এর মধ্যবিন্দুর ঠিক খাড়া নিচের দিকে থাকে। কাহিনী বুঝছো? এমনি যদি স্থাপন করো তাহলে বস্তুটা কি এটার মধ্যবিন্দুর ঠিক খাড়া নিচের মধ্যবিন্দু তো এখানে কোথাও, মধ্যবিন্দু এখানে কোথাও না, মধ্যবিন্দুর ঠিক খাড়া নিচে আছে না, তার মানে দণ্ডটা এমনি রাখে নেই। বলো তো দণ্ডটা কেমনে রাখবো, বলো তো দণ্ডটা কেমনে রাখবো? দণ্ডটা তখন আর এমনি থাকবে না, দণ্ডটা তখন এ এ এ এ এমনি ঘুরে যাবে। এইবার কাহিনী দেখছো, কিন্তু ঠিক খাড়া নিচের দিকে আছে, আছে না? কাহিনী কি বুঝছো তোমরা? সবাই হজম হইছে কি বলছি? দণ্ডটাকে এমন ভাবে রাখা হয়েছে যাতে দণ্ডটার মধ্যবিন্দু, এটা যদি ডি চিন্তা করো, এই দুইটা অংশ সমান। বস্তুটার, এই যে বস্তুটা ঠিক মাঝামাঝি আছে। আচ্ছা, তাহলে এবার আমাদের বস্তুটার ওজন কত? 20 পাউন্ড ওজন। তাহলে 20 পাউন্ড হচ্ছে এলবি, এটা দিয়ে প্রকাশ করা হয়, 20 পাউন্ড ওয়েট, ঠিক আছে। এখন সুতার টান, এদিকে একটা টান কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে T1, এদিকে একটা কাজ করতেছে T2, বুঝছি? আচ্ছা, এটা 90 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি। কি করা যায়, কি করা যায় আমাকে বলো তো, কি বার করা লাগবে? T1 আর T2। আচ্ছা, এই কোণটা বিকোণ, বিকোণ তাই না? এটাকে আমরা থিটা ধরলাম, বা তুমি বিও ধরতে পারো। একটা কথা বলো তো, এটা মধ্যবিন্দু, একটা সমকোণী ত্রিভুজের ব্যাসের মধ্যবিন্দু, এটা সমান, তুমি কি বলতে পারবা এই সিডি এটা কি কারো সমান হবে? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু, একটা সমকোণী ত্রিভুজ, সেটা যেই সমকোণী ত্রিভুজই হোক না কেন, ঠিক আছে, বলে দিছি, বলে দিছি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু, এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, ডেফিনেটলি অর্ধবৃত্তস্থ কোণ হবে। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু থেকে এই মাথা, এই মাথা বা এই মাথা, তিনটাই কি ব্যাসার্ধের সমান, তিনটাই কি ব্যাসার্ধের সমান, তাই না?
এই বুঝছো? তাহলে ব্যাপারটা খুব মজার। এটা 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 সবাই পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে সবাই সমান, তাই না? বিডি এডি আর সিডি, বিডি সমান এডি সমান সিডি। তুমি কিন্তু এগুলা খালি চিত্র আঁকায় দিলেই হবে না, সুন্দর করে ভাষা লিখবা মনের মতো করে, যেটা আসে ওটাই ভাষা, চিত্র আঁকায় ভাষা লিখবা। হ্যাঁ, এবিসি একটা ত্রিভুজ, সি বিন্দুতে ওয়েট কাজ করতেছে, টি ওয়ান টি টু এদিকে কাজ করতেছে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং এই তিনটা সমান, এখানে সাইড দিবা কি? পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, ঠিক আছে। মজার কাহিনী হচ্ছে, দেখো এটা কত 10, এটা কত 6, এটা কত 8। এই থিটাটা জানো, তার মানে এটার কস সাইন সবকিছুই বের করতে পারবা। সমকোণী ত্রিভুজের একটা কোণ কস থিটা, কবর ভূততি, হ্যান ত্যান সবকিছু বের করতে পারবা। আমাকে বলো তো, এই পুচকি ত্রিভুজে এই কোণটাও কি থিটা না? এই দুটা বাহু তো সমান, এই বাহু আর এই বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ, বিপরীত কোণগুলো সমান হয় না? তাহলে এটাও থিটা, এটাও থিটা। ডান। আমি সবকিছু থিটার রেসপেক্টে নিয়ে যাব, আমি সবকিছু থিটার রেসপেক্টে নিয়ে যাব। আচ্ছা, এইটা কত আমাকে বলো তো, এটা কত বলো তো, বলো তো, বলো তো, বলো তো। পিঙ্কি আর এটা হচ্ছে 90 যোগফল, তাহলে এটা কত? 90 মাইনাস থিটা। তাই না? তাহলে এবার চলো, তাহলে আমাদের টি ডিভাইডেড বাই সাইন টি ওয়ান ডিভাইডেড বাই সাইন কোনটা আমাকে বলো তো? টি ওয়ান ডিভাইডেড বাই এই কোনটা না? টি ওয়ান ডিভাইডেড বাই সাইন এই কোনটা, এটা কত? বলো বলো বলো। এটা ঠিক লম্ব বরাবর মধ্যবিন্দু, তাহলে এটা কত? পাই মাইনাস 90 মাইনাস থিটা, তাই না? সাইন সাইন সবাই সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা। পাই মাইনাস 90 মাইনাস থিটা, পাই মাইনাস 90 মাইনাস থিটা, তাই কি? সবাই আমাকে বলো, পাই মাইনাস 90 মাইনাস থিটা, টি ওয়ান ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস 90 মাইনাস থিটা। পাই মাইনাস তো লেখা যাবে না, 180 মাইনাস 90 মাইনাস থিটা। বুঝছো? এই যে এই কোণটাও, এটা থিটা, এটাও থিটা, এটা আমি ধরছি থিটা, এটাও থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, হলুদটা কি? পাই মাইনাস 90 মাইনাস থিটা। ঠিক আছে, ওকে। এটা কত হবে বলো তো? এটা হবে পাই মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। তাহলে টি2 ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস থিটা বা 180 মাইনাস থিটা ইকুয়ালস টু ডাব্লিউ কত? ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 90। তাহলে আমরা একটু সুন্দর করে লিখি, টি1 ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস থিটা, 180 মাইনাস 90 কত? 90 মাইনাস মাইনাস থিটা, সাইন 90 প্লাস থিটা না? বলো বলো, সাইন 90 প্লাস থিটা না? সাইন 90 প্লাস থিটা কত? সাইন 90 প্লাস থিটা কত? কস থিটা, তাই তো? সবাই সাইন 90 প্লাস থিটা কত? কস থিটা ইকুয়ালস টু টি2 বাই সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ। ডাব্লিউ কত? 20। তাহলে এখানে আমাকে বলো তো টি1 কত হবে? 20 কস থিটা। টি2 কত হবে? 20 সাইন থিটা। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তাহলে 20 কস থিটা কত? 20 ইন্টু, মনোযোগ দাও, কস থিটা কবরে ভূত অতি, কবরে ভূত অতি 6/10, 20 ইন্টু 8/10, এত কেজি ওয়েট, এত কেজি ওয়েট। ঠিক আছে, তাহলে 12 আর হচ্ছে 16, পাউন্ড ওয়েট। আচ্ছা, তোমার যদি একটু ক্লোজলি চিন্তা করো, একটু ক্লোজলি চিন্তা করো, একটু ক্লোজলি চিন্তা করো, এটা 20 পাউন্ড,
20 এই দুইটা এটার সাথে ভারসাম্যে আছে, এই তিনটা ভারসাম্যে আছে। তাহলে এই যে দুইটা, এই দুইটার লব্ধি কি 20 এর সমান এবং ঠিক উপর বরাবর হবে না? বুঝছো? তাহলে এই যে এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি, এই যে T1 T2 এটা কি এই বরাবর আছে, এই বরাবর আছে, এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি এই বরাবর। বলো বলো বলো, T1 T2 এটা লব্ধি কি 20 এই বরাবর, এবং T1 T2 কিন্তু একটা আরেকটার উপর লম্ব। তাহলে এই যে 20 তার দুইটা লম্বাংশ 20 cos থিটা 20 sin থিটা। বুঝছো সবাই? দেখো T1 T2 কিন্তু লম্ব, এই তিনটা মিলে ভারসাম্যে আছে। তাহলে T1 আর T2 লব্ধি কত? 20 এই দিক বরাবর হওয়া উচিত, ভারসাম্যের শর্ত। তাহলে T1 টা আসলে কি এইটার এই দিক বরাবর উপাংশ, T1 cos থিটা T1 sin থিটা। রিক্যাপ দিব? আচ্ছা, কোনো প্যারা নেই। দেখো এটা তুমি থিটা ধরছো, ফার্স্টে এই তিনটা বাহু যে সমান এটা তো বুঝছো, পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এই কোণটা কত? এই যে এই যে এই যে এটা 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 পুরোটা 90, তাহলে এটা 90 মাইনাস থিটা। তাহলে এই যে কোণটা হলুদ কোণটা কত? 180 মাইনাস 90 মাইনাস থিটা, 180 মাইনাস 90 মাইনাস থিটা, যেটা হয় 90 প্লাস থিটা। বুঝছো? এই যে হলুদ কোণটা, হলুদ কোণটা হচ্ছে 90 প্লাস থিটা, আর এই 81টা হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে T1 বাই সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু T2 বাই 180 মাইনাস থিটা W বাই 90। তো T1 বাই cos থিটা, এটা কি cos থিটা না সাইন 90 প্লাস থিটা? এটা কি সাইন থিটা 20। সাইন থিটা cos থিটার ভ্যালু তো বাচ্চাদের কাজ। এটা যদি থিটা হয় একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, থিটার রেসপেক্টে সাইন থিটা cos থিটা বাইর করে ফেলছি, ডান। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? চলো আমরা পরেরটাই যাই, চলো আমরা পরেরটাই যাই, আর 3টা অঙ্ক, তারপর ডান, তারপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, দেখো কি বলছে। এল দৈর্ঘ্যের একটা সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ দূরত্বে অবস্থিত, এ ও বি বিন্দুতে বাধা আছে। ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা, একটা মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। পি মানের একটা আনুভূমিক বল আংটাকে টেনে বি বিন্দুর খাড়া নিচে স্থির রাখে। দেখাও যে পি সমান এটা, এটা সমান এটা। কাহিনী বুঝছো? বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, একটু কঠিন। দেখো এই এই এল দৈর্ঘ্যের একটা সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখার এ দূরত্বে, একই আনুভূমিক রেখার এ দূরত্বে এ ও বি প্রান্তে বাধা আছে। এই দূরত্বটা হচ্ছে এ। একটা সুতা, মসৃণ সুতা, এই যে এটা হচ্ছে এল দৈর্ঘ্যের। এখন তুমি যদি এখানে একটা মসৃণ আংটা দিতা, তাহলে ঠিক মাঝ বরাবর চলে আসতো না? তুমি যদি কোনো ফোর্স টোর্স না দিতা, বলো আমাকে সবাই বলো, একটা মসৃণ আংটা দিছো, সে কি ঠিক মাঝ বরাবর এই যে এভাবে থাকবে। তুমি কি করছো? পি মানের একটা আনুভূমিক বল ধাক্কা দিছো, জি আলতো করে ধাক্কা দিছো, আলতো করে ধাক্কা দিলে আস্তে আস্তে এদিকে যেতে থাকবে। সে কি বি বি বিন্দুর ঠিক খাড়া নিচে যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আমাকে বলো তো সুতার টানের কি দুটা অংশ দুই রকম হবে? এখানে কিন্তু তুমি কোনো গিট্টু দাও নাই, কোনো গিট্টু দিছো না, আংটিটাকে জাস্ট হালকা করে এদিকে ঠেলে দিছো। সুতা কিন্তু পুরোটা একটাই, আংটির ভেতর দিয়ে সুতাটা গেছে, তার দুই অংশের টান কি সেম থাকবে। বুঝছো? সুতার দুই অংশের টান কি সেম থাকবে, যদিও কোয়েশ্চেন দেখেই বোঝা যায়। দেখাও যে পি সমান এত এবং সুতার টান, সুতার টান একটা টানই আছে, তার মানে সুতার টান আসলে দুইটা হবে না। সুতার টান তখনই দুইটা হবে যখন তুমি গিট্টু দাও। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? তাহলে কি হবে? কি হবে? তুমি ফার্স্টে কিন্তু অবাধে গড়ায় যেতে দিছো, এরপর পি মানের একটা বল দিয়ে ওকে একটু ডান দিকে ধাক্কা দিছো। হ্যাঁ, পি মানের একটা আনুভূমিক বল আংটাকে টেনে বি বিন্দুর খাড়া নিচে যে এখানে নিয়ে আসে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু সুতার দুই অংশের টান কি সেম থাকতেছে, এই অংশের টান যা, এই অংশের টানও কি তাই, তুমি কোনো গিট্টু ফিট্টু দাও নেই। তাহলে ওজন কত আমাকে বলো তো? ডাব্লিউ ওজনের একটা আংটা, ডাব্লিউ ওজনের একটা আংটা। ঠিক আছে, ওকে।
পি মানের একটা আনুভূমিক বল। এই হচ্ছে কি আমাদের পি মানের একটা আনুভূমিক বল। এটা ভারসাম্যে আছে। তাহলে এই বিন্দুতে এখন কয়টা বল কাজ করতেছে আমাকে বলো দেখি। এই বিন্দুতে এখন কয়টা বল কাজ করতেছে? কয়টা বল? 4টা। 4টা বল দিলে আমরা কি লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি না? 4টা দিলে তো লামের উপপাদ্য কেমনে অ্যাপ্লাই করব, তাই না? তাই তো। আচ্ছা, এই 4টাকে কি আমি 3টা বানাইতে পারি? টি না, টি কেমনে একটা? আংটার উপর কিন্তু টি 2টা, এদিকেও এদিকেও। দুই অংশে 2টা না। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, কে বড়, টি বড় নাকি ডাব্লিউ বড়? কে বড়, টি বড় নাকি ডাব্লিউ বড়? 4টা বল দিয়ে লামি অ্যাপ্লাই করা যায় না, কিন্তু সুবিধার একটা ব্যাপার আছে যে টি আর ডাব্লিউ এরা দুইজন জাস্ট উল্টা দিকে, এই দুইটারে কম্বাইন করে আমি একটা বানিয়ে ফেলবো, 3টায় নিয়ে যাব, তখন লামি অ্যাপ্লাই করা ইজি। 4টায় লামি অ্যাপ্লাই করা যায় না, তো 4টায় আমি যদি 3টা কনভার্ট করতে পারি তাইলে লামি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, এটার জন্য আমাকে বলো টি বড় নাকি ডাব্লিউ বড়? আচ্ছা, এটা বোঝার জন্য, এরা যেহেতু ভারসাম্যে আছে, ভারসাম্যে আছে, তাহলে লব্ধি কত বলো তো? এরা যেহেতু ভারসাম্যে আছে, লব্ধি কত? 0 0। তাহলে যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশও কত? 0। লব্ধি নিজেই 0, তাহলে যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ 0। তাহলে আমাকে বলো তো, উপরের দিক বরাবর, এই যে এই বরাবর লব্ধির উপাংশ যা হবে, নিচের দিকেও কি তা হবে, দুইটা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। আমাকে বলো তো, উপরের দিকে কোন দুইটা বল আছে? যে টি আর এই টি, দুইটারই কিন্তু উপাংশ উপর বরাবর আছে। এইটি তো পুরাটাই এই বরাবর, ও কিছুটা অংশ ওকে ধার দিবে টি কস থিটা দিয়ে, এটা যদি থিটা ধরো, টি কস থিটা দিয়ে কিছুটা অংশ ধার দিবে। তাহলে এই দুইটার যোগফল ডাব্লিউ এর সমান, তাহলে অবশ্যই ডাব্লিউ একা বড় না? জাস্ট একটু চিন্তা করো, জাস্ট একটু চিন্তা করো, যেহেতু লব্ধি 0, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যতগুলা বল আছে আর নিচের দিকে যতগুলা বল আছে, দুটা বল সমান কাটাকাটি হওয়ার জন্য উপরের দিকে টি বলটা আছে, আবার টি কস থিটা, পি এর কোনো উপাংশ নাই উপর দিক বরাবর, টি আর টি কস থিটা, আর নিচে কি ডাব্লিউ, ওই দুইটা মিলে কি ডাব্লিউ কে কভার করতেছে। তাহলে অবশ্যই কে বড়? অবশ্যই কে বড়? ডাব্লিউ বড়, ডাব্লিউ বড়। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? ডাব্লিউ আর টি কাটাকাটি করে দিলাম, ডাব্লিউ আর টি কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করে দিলে তখন এই বরাবর ডাব্লিউ মাইনাস টি এই বলটা কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? ডাব্লিউ আর টি এর লব্ধি, টি ছিল উপরের দিকে, এখানে ছিল টি, নিচে ছিল ডাব্লিউ। আমি বুঝলাম যে ডাব্লিউ বড়, তাহলে ডাব্লিউ আর টি এর লব্ধি আমি একসাথে লিখলাম, ওই দুইটার লব্ধিটা একসাথে লিখলাম। তোমরা কি ক্লিয়ার হইছো? তোমরা কি ক্লিয়ার হইছো? দেখো 3টা বলে কনভার্ট হয়ে গেছে। দেখো আমাদের কাহিনী কিন্তু 3টা বলে কনভার্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেওয়া ছিল এল, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সুন্দর সমকোণী ত্রিভুজ হয়েছে। সো সি বিন্দুতে তুমি যদি লামির উপপাদ্য অ্যাপ্লাই করো, লামের উপপাদ্য অনুসারে ডাব্লিউ মাইনাস টি, ডাব্লিউ মাইনাস টি, দেখো ডাব্লিউ মাইনাস টি বাই এই কোণটা কত? এই বড় কোণটা সাইন 90 প্লাস থিটা, ডাব্লিউ মাইনাস টি বাই সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু টি বাই সাইন 90, তাই না? টি বাই সাইন 90 ইকুয়ালস টু পি বাই সাইন কোনটা বলতো? পি বাই সাইন এই কোণটা, এটা 180 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে দেখো তো, ডাব্লিউ মাইনাস টি বাই কস থিটা ইকুয়ালস টু টি ইকুয়ালস টু পি বাই
সাইন থিটা। বুঝছো? এখন এই সাইন আর কস বের করা লাগবে, সাইন থিটা আর কস থিটা বের করা লাগবে। মনোযোগ দিবা, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। হ্যাঁ, দেখো টিপিডব্লিউ এই তিনটা প্রমাণে আছে। টিপিডব্লিউ খালি থিটাটা নাই, থিটার বললে কি আছে এল আর এ, এল আর এ দিয়ে থিটাকে প্রকাশ করতে হবে, এল আর এ দিয়ে থিটাকে প্রকাশ করতে হবে। এতটুকু এ, এই পুরা দৈর্ঘ্যটুকু এল না? তাই তো, এই পুরা দৈর্ঘ্যটুকু কি এল? আচ্ছা, তো আমার আলাদা আলাদা ভাবে লাগবে। আমি যদি এটা এক্স চিন্তা করি তাহলে এতটুকু কত? এল মাইনাস এক্স। বুঝছো? কস থিটা সাইন থিটা বের করার জন্য ভূমি লাগবে, অতিভুজ লাগবে, লম্ব লাগবে। আমি এই দুইটার যোগফল জানি এল, এটাটুকু এক্স তুলে এতটুকু। এবার পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি এক্স এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। পিথাগোরাস অ্যাপ্লাই করে এক্স এর ভ্যালুটাও বের করতে পারবো। দেখো তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এল মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো তো কি থাকে, এল স্কোয়ার মাইনাস টুয়াইস এল এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ঘাচাং, তাহলে আমাকে বলো তো টুয়াইস এল এক্স সমান এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভুল লিখছি না ঠিক লিখছি? এল দৈর্ঘ্যের এখানে একটু ভুল লিখছে, এল ইজ লেস দেন এ হবে না, এল ইজ গ্রেটার দেন এ, এই জন্যই তো বলি এল ইজ গ্রেটার দেন এ। ডেফিনেটলি এল তো এর থেকে বড়, এল তো এর থেকে বড়, তাই না? তাহলে আমাকে বলতো এক্স কত? এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টুয়াইস এল। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? তাহলে আমার কি কি বের করা লাগবে? পি বের করা লাগবে আর টি বের করা লাগবে, পি বের করা লাগবে আর টি বের করা লাগবে। এক্স বের হয়ে গেছে, এক্স বের হয়ে গেছে, তাহলে ভূমি জানো, লম্ব কি হবে? আমাকে বলো তো এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স, এল মাইনাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টুয়াইস এল, যেটা হয় এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টুয়াইস। তাহলে ভূমিও জানো, অতিভুজও জানো, এই যে এই যে এই যে এটাও জানো, এটাও জানো। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো তো, কস থিটা সাইন থিটা এগুলো জানো, এখান থেকে জাস্ট বের করে ফেলবো। দেখো দেখো সুন্দর করে আমি লিখতেছি। পরের পেজে যেতেছি, সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা। এই যে এখান থেকে লিখবো, ঠিক আছে? এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। এই যে এই দুইটা জানো, ওকে? ফার্স্ট অফ অল আমরা পি এর ভ্যালুটা বের করি। পি বের করবো না, টিটা আগে বের করি, ঠিক আছে? টিটা আগে বের করি। দেখো ডাব্লিউ মাইনাস টি সমান টি কস থিটা, এটা আসে না? ডাব্লিউ মাইনাস টি সমান টি কস থিটা, ঠিক আছে? টি ইন্টু ওয়ান প্লাস কস থিটা ইকুয়াস টু ডাব্লিউ। তাহলে টি ইকুয়াস টু ডাব্লিউ বাই ওয়ান প্লাস কস থিটা। ওয়ান প্লাস কস থিটা বের করতে পারবা সবাই? সবাই দেখো ক্যালকুলেশনটা একটু লেন্দি, বাট তুমি পারবা। ওয়ান প্লাস কস থিটা মানে কি? কবরে ভূত অতি, ভূত অতি, যে ভূত অতিভূত, অতিভূত, ভূত অতিভূত, ঠিক আছে? আমাকে সবাই বলো ভূত ভূত অতিভূত। তাহলে এটা ভাগ এটা, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ কি পড়ে থাকে? এই সবাই কি বুঝছো তোমরা? হুম, আমি কি কোথাও ভুল করছি? সবাই বলো তো।
ভূত বাই অতিভুজ, এটা বাই এটা, তাহলে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তুমি যদি লসাগু করে দাও দেখবে অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার চলে যাবে উপরে, আর নিচে থাকবে এ স্কোয়ার কাটা 2l স্কোয়ার। পাইছো? তোমরা সবাই পাইছো কি? টি এর মানটা আমরা বের করে ফেলছি, টি এর মানটা আমরা বের করে ফেলছি। তাহলে পি এর মান কি হবে বলো তো? জাস্ট সিম্পলিফিকেশন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। টি এর মানটা বের করে ফেলছি, তাহলে পি এর মান কি হবে? পি হবে টি সাইন থিটা। টি কত আমাকে বলো তো? ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই 2l স্কোয়ার। সাইন থিটা কি? সাগরের লবণ অতি, সাগরের লবণ অতি। থিটা, থিটার রেসপেক্টে লবণ হচ্ছে এ, অতিভুজ কত? এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2l। তাহলে দেখো এটা এটা কাটা, 12 কাটা গিয়ে একটা এল থাকবে, ডাব্লিউ এ বাই এল। আমরা সবাই কি ক্লিয়ার হয়েছে? আমাকে বলো তো, আমরা সবাই কি ক্লিয়ার হয়েছে? একটু একটু টাফ, একটু টাফ, বাট আমরা পারবো। মেজর কিন্তু কিছু না, ক্যালকুলেশনটা একটু লেন্দি, ক্যালকুলেশনটা একটু লেন্দি, এন্ড ক্যালকুলেশনটা কি নিজেরাই তোমরা পারবা, নিজেরাই তোমরা পারবা। জাস্ট লামের উপর, এই যে লামের উপর বের করছো এতটুকু, এরপর জাস্ট এতটুকু। ক্যালকুলেশনটা নিজেরা করবা, তাইলে আর কোনো রিক্যাপ দেওয়া লাগবে না। ক্যালকুলেশনটা নিজেরা করবা, তাইলে আর কোনো রিক্যাপ দেওয়া লাগবে না, তাইলে আর কোনো রিক্যাপ দেওয়া লাগবে না। আমরা পরেরটাই চলে যাচ্ছি, আমরা পরেরটাই চলে যাচ্ছি। আর দুইটা অঙ্ক, এটার পরে আরেকটা অঙ্ক, এটার পরে আরেকটা অঙ্ক। দেখো, কোন লম্বিক তলে, মানে উলম্ব তলে, উলম্ব তলে, ঠিক আছে, 10 কেজি ওজনের একটা বস্তুকে 5 কেজি ওজনের একটা আনুভূমিক বল, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে কার্যরত এফ বল এবং এফ এর উপর লম্বভাবে কার্যরত আর বল সাম্যাবস্থায় থাকবে। দেখাইতে বলছে এটা, ভয় পাও না, ভয় পাও না, ভয় পাও না। কোন লম্বিক তলে মানে উলম্ব তল, বুঝছো? লম্বিক তল মানে উলম্ব তলে, যে বোর্ডের তলে, উলম্ব তলে। কোন লম্বিক তলে 10 কেজি ওজনের একটা বস্তু, 10 কেজি ওজনের একটা বস্তু, তাহলে এই হচ্ছে কি আমাদের 10 কেজি ওজনের একটা বস্তু, নিচের দিকে ওকে 10 কেজি টানতেছে, 10 কেজি ওয়েট। ভয় পাও না, সহজ আছে। হ্যাঁ, একটা বস্তুকে 5 কেজি ওজনের একটা আনুভূমিক বল, এই যে 5 কেজি ওজনের একটা আনুভূমিক বল, এদিকে কি 5 কেজি ওয়েট একটা আনুভূমিক বল, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে কার্যরত এফ বল, এই যে আনুভূমিক, এটার সাথে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে কার্যরত, 60 ডিগ্রি কোণে কার্যরত কত বল? এফ বল। এবং এফ এর উপর লম্বভাবে কার্যরত আর বল, এফ এর উপর লম্বভাবে কার্যরত, এফ এর উপর লম্বভাবে কার্যরত কি আর বল। এই তিনটা মিলে, এই চারটা মিলে ভারসাম্যে আছে। এফ এর উপর লম্বভাবে তো এদিকেও হইতে পারতো, এদিকেও হইতে পারতো, এদিকে হইলে ভারসাম্য হইতো না, সবগুলা বল একই দিকে, ওই দিকে ছোট্ট, ওইদিকে দৌড় দিত। তাহলে এফ এর উপর লম্বভাবে এই দিকে, এই চারটা বল মিলে ভারসাম্য সৃষ্টি করে, এই চারটা বল মিলে ভারসাম্য সৃষ্টি করে। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? আমাকে বলো, তোমরা কি কাহিনী বুঝছো? আচ্ছা, এখানে যে চারটা বল আছে, এটারে কি কোনোভাবে তিনটা বলে নিতে পারবা? নেওয়া পসিবল, বাট কঠিন। সো আমার তিনটা বলে নেওয়ার দরকার নেই, আমি লামি অ্যাপ্লাই করবো না, আমি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো। এখানে আমার লব্ধি কত বলো তো? লব্ধি কত? লব্ধি কত? 0, ভারসাম্যে আছে। তার মানে যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ কত? 0। যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ 0, তার মানে যে কোনো দিক বরাবর সবগুলা বলের উপাংশের যোগফল কত? 0। কাহিনী বুঝছো? যে কোনো দিক বরাবর সবগুলা বলের উপাংশের যোগফল সমান ওই দিক বরাবর লব্ধির উপাংশ, লম্বাংশ উপপাদ্য। লব্ধি নিজেই 0, তার মানে এরা ভারসাম্যে আছে, এই জন্যই তো লব্ধি 0। তাহলে যে কোনো দিক বরাবর, এই দিক বরাবর সবগুলা বলের উপাংশের যোগফল কত? 0, কিংবা এই দিক বরাবর সবগুলা বলের উপাংশের যোগফল কত? 0। ঠিক আছে, তাহলে তুমি যে কোনো একটা দিক বরাবর নাও। খেয়াল করো, প্রমাণ করতে এফ আর দুইটাই আছে, তাহলে এফ বরাবর আমি উপাংশ নিব না,
কারণ আর এফ এর সাথে লম্ব আছে, এফ বরাবর যদি উপাংশ নয় তাহলে তো 0 হয়ে যাবে। এমন দিক বরাবর নিবা যেখানে 0 না হয়। তাহলে আমি ধরো এই দিক বরাবর আনুভূমিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। আনুভূমিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। আনুভূমিক বরাবর আমাদের লব্ধির উপাংশ 0 ইকুয়ালস টু বাকি সবগুলা বলের উপাংশ কত 5 cos 0 প্লাস f cos 60 প্লাস r cos 90 প্লাস 60 প্লাস 10 cos মাইনাস 90। ঠিক আছে, বুঝছো বুঝছো? আমি আনুভূমিক বরাবর সবগুলা বলের লব্ধির উপাংশ, সবগুলা বলের উপাংশের যোগফল করছি লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে। ঠিক আছে, তুমি চিন্তা করতে পারো এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে দেখো তো কত হয় 0 ইকুয়ালস টু 5। f cos 60 এর ভ্যালু কত হাফ, তাই না? এটা কত আর cos 150, cos 150 এর ভ্যালু কত মাইনাস রুট 3/2, তাই না? cos 150 এর ভ্যালু কত মাইনাস রুট 3/2। 10 cos মাইনাস 90 এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। দুই পাশে যদি 2 দিয়ে গুণ করো 0 ইকুয়ালস টু 10 প্লাস f মাইনাস রুট 3r। এটা আমাদের 1 নাম্বার, একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। এই যে f মাইনাস রুট 3r প্লাস 10 ইকুয়ালস টু 0, প্রথম প্রমাণ ডান, প্রথম প্রমাণ ডান, প্রথম প্রমাণ ডান। দ্বিতীয় প্রমাণ কি করব, তুমি আনুভূমিক বরাবর নিছো, এবার এই উলম্ব বরাবর নাও। চোখ বন্ধ করে উলম্ব বরাবর নিতে জানি কি করতে হয়, জাস্ট cos থিটার জায়গায় sin থিটা, জাস্ট cos থিটার জায়গায় sin থিটা। ঠিক আছে, এবার তুমি কি করবা, y অ্যাক্সিস বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই 0 ইকুয়ালস টু 5 sin 0 প্লাস f sin 60 প্লাস f sin 90 প্লাস 60 প্লাস 10 sin মাইনাস 90। তাহলে দেখো তো 0 ইকুয়ালস টু এটা হয়ে যাবে 0, এটা কি হবে f ইন্টু রুট 3/2, এটা কত হবে 150, sin 150 এর ভ্যালু হাফ। এই সর্বনাশ, এটা তো f না, এটা তো r, r sin 150 এর ভ্যালু হাফ, ওটা কত হবে মাইনাস 10। 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 0 ইকুয়ালস টু কত থাকে রুট 3f প্লাস r মাইনাস 20। আমার 2 নাম্বারটাও কি প্রমাণ হয়ে গেছে। তুমি চাইলে f আর r দুইটার ভ্যালুও বের করতে পারো, তুমি চাইলে f আর r দুইটার ভ্যালুও বের করতে পারো। কেমনে, দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ, ক্যালকুলেটরকে বলো সমাধান করে দিতে, f এর ভ্যালুও বের হয়ে যাবে, r এর ভ্যালুও বের হয়ে যাবে, f এর ভ্যালুও বের হয়ে যাবে, r এর ভ্যালুও বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে? আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে? বলো তো। আমাদের আজকে লাস্ট অঙ্ক, আবার 10 মিনিট তারপর ছুটি। আমাদের 8.2 শেষ করে দিই একবারে। সহজ, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, সহজ। লম্বাংশ নাইলে লামি, তোমার দেখে এটা কমপ্লেক্স লাগতেছে, বাট তুমি একবার ক্যালকুলেশনগুলো করো, সহজ লাগবে, সহজ লাগবে, সহজ লাগবে। ঠিক আছে, এরপরেরটা দেখো, হেলানো তলের অঙ্ক তোমরা করছো ঘর্ষণে, নিউটনীয় বলবিদ্যায় হেলানো তলের অঙ্ক, হেলানো তলের অঙ্ক। হেলানো তলে আসলে কি কি হয় আমি তোমাদেরকে জাস্ট একটু শর্টে বলি। হেলানো তলের অঙ্ক, এই একটা হেলানো তল আছে, হেলানো তল তার মানে আলফা কোণে হেলানো, এটার উপরে একটা বস্তু আছে, চিন্তা করো এই একটা বস্তু, হ্যাঁ, এটার একটা ওজন থাকবে, সেই ওজনটা কি ঠিক নিচ বরাবর, এটা হচ্ছে ডব্লিউ। হেলানো তল তাকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিবে, অভিলম্ব প্রতিক্রিয়া বল, যেটা ওই হেলানো তলের সাথে লম্ব। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এই যে এটার সাথে এটা হচ্ছে লম্ব, লম্ব লম্ব 90 ডিগ্রি।
এখন ইউজুয়ালি যদি এরকম থাকে তাহলে তো ঠাস করে গড়ায় নিচে পড়ে যাবে। ওকে ভারসাম্যে রাখতে হলে দুইভাবে বল দেওয়া যায়। একটা বল হচ্ছে ওকে তুমি চাইলে আনুভূমিক বরাবর, অর্থাৎ এই যে আনুভূমিক বরাবর এই দিকে একটা বল দিতে পারো, এইদিকে বল দিয়ে ঠেস দিয়ে, এই যে ঠেস এবং চাপায় ধরে কি ওকে ভারসাম্যে রাখা সম্ভব। এইদিকে একটা বল দিয়ে ওজন থাকবে, অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই দুটা সব সময় থাকবে, এই দুটা সব সময় থাকবে। ইউজুয়ালি চিন্তা করো যদি এমনি রেখে দাও, এই দুটা বলের লব্ধি কি, এই দুটা বলের লব্ধি এই দিক বরাবর আসবে, তার মানে ওকে নিচ বরাবর নামা শুরু করে দিবে। একটা জিনিস আছে স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ বল উল্টা দিকে কাজ করে ওকে স্থির রাখতে পারে, কিন্তু ওর ওজন বেশি হলে ও কিন্তু আর থাকবে না, ঠাস করে নেমে চলে আসবে। ওকে এই নামানোটা আটকানোর জন্য, ভারসাম্যে রাখার জন্য দুইভাবে বল প্রয়োগ করতে পারো। একটা হচ্ছে আনুভূমিক বরাবর, আরেকটা হচ্ছে তলের দৈর্ঘ্য বরাবর। আনুভূমিক বরাবর, আরেকটা কি তলের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করতে পারো। আমি কি বুঝাইতে পারলাম? এবার চলো আমরা কিছু জিনিসপাতি দেখি, কিছু অ্যাঙ্গেল দেখবো। এটা আলফা, আমাকে বলতে পারবা এটা কত? তাইলে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। আমি কি বুঝাইতে পারছি? এই যে অভিলম্ব প্রতিক্রিয়া বল এদিকে কাজ করতেছে না, আমাকে বলো তো এই কোণটা কত? এই পিঙ্কিটা, এইটা আর এটার যোগফল 90, আবার এইটা আর এটার যোগফল 90। লম্ব কিন্তু এই যে তল, এটা লম্ব না, আনুভূমিক তলের উপর লম্ব, তলের উপর লম্ব, তাহলে এটা আর এটার যোগফল 90, সমকোণী ত্রিভুজ তো। এটা আর এটার যোগফল 90, তাহলে এটা আলফা হলে এটাও আলফা, এটা কত? এটাও আলফা। বুঝছো? এই জিনিসপত্রগুলো মাথায় একটু খেয়াল রাখবা, এই জিনিসপত্রগুলো মাথায় একটু কি করবা, খেয়াল রাখবা। দেখো এবার আমরা কোয়েশ্চেনটা পড়ি। পি ও কিউ, পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটা হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপর ডাব্লিউ ওজনের একটা বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে এটা। তার মানে কাহিনীটা আসলে কি? কোশ্চেনটা তোমরা পড়ছো? কোশ্চেনটা তোমরা পড়ছো? দেখো ভারসাম্যে রাখার জন্য কি করতে পারো, তুমি আনুভূমিক বরাবর একটা বল দিতে পারো, তলের সমান্তরালে বা তলের দিকে একটা বল দিতে পারো, বা একসাথে দুইটা দিতে পারো। এখানে কি বলছে আবার বলি, পরি পরি পরি। পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটা হেলানো তলের দৈর্ঘ্য, পি বলটা হেলানো তলের দৈর্ঘ্য, কিউ বলটা ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে, অর্থাৎ দুইটা একসাথে দেওয়া লাগে না, পি দিয়েও ভারসাম্যে রাখতে পারবা, কিউ দিয়েও ভারসাম্যে রাখতে পারবা। কিছু একটা প্রমাণ করতে হবে, চলো তাইলে। কেমন? আমরা তাহলে হেলানো তলটা আঁকাই। এই হচ্ছে আমাদের হেলানো তল, এইখানে হচ্ছে আমাদের ডাব্লিউ ওজনের কি আছে, একটা বস্তু রাখা। ওকে, এই হচ্ছে আমাদের কি ডাব্লিউ ওজনের একটা জিনিস। ক্লিয়ার? অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই হচ্ছে কি আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল, বা আর এটা সব সময় থাকবে, আর আর ডাব্লিউ এটা সবার ক্ষেত্রেই থাকে। এই কোণটা হচ্ছে আলফা। এখন পি বলটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর তুমি অ্যাপ্লাই করছো। পি বলটা কই অ্যাপ্লাই করছো? আমাকে বলো, পি বলটা কই অ্যাপ্লাই করছো? হেলানো তলের দৈর্ঘ্য বরাবর। আর কিউ বলটা কই? ভূমির সমান্তরালে। তাহলে একটু মনোযোগ দাও, পি বলটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, এই বরাবর অ্যাপ্লাই করছো, আর কিউ বলটা হচ্ছে ভূমির সমান্তরালে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ। এখানেও ভারসাম্য আছে, ওখানেও ভারসাম্য আছে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা দেখি কি করা যায়, কি করা যায়। এই এই দুইটা দুই পাশে রাখলাম, দুই ক্ষেত্রে আমি লামের উপপাদ্য অ্যাপ্লাই করব। মনোযোগ দিবা, পুরো মনোযোগ দিকে দিবা, আর নিয়ে কোনো কাহিনী করব না। ঠিক আছে, পি কিউ আর ডাব্লিউ নিয়ে যত কাহিনী, আর নিয়ে কোনো কাহিনী নেই, আর নিয়ে কোনো কাহিনী নেই।
সো লামের উপপাদ্য অ্যাপ্লাই করব। সবাই মনোযোগ মনোযোগ, আর নিয়ে কোনো কাহিনী নেই। তাহলে এখানে আমাকে বলো তো পি বাই, এখানে এখানে লামের উপপাদ্য অনুসারে পি বাই সাইন এই কোণটা কত? সবাই বলো পি বাই সাইন এই কোণটা কত? 180 মাইনাস আলফা না, বা পাই মাইনাস আলফা ইকুয়াস টু আর বাই কত? সবাই সবাই আর ডিভাইডেড বাই এই কোণটা কত? মনোযোগ মনোযোগ মনোযোগ, আর বাই এই কোণটা কত? 90 প্লাস আলফা সাইন 90 প্লাস আলফা, বুঝছো? আর কি নেওয়ার দরকার আছে? না। আর নিব না, ডাব্লিউ নিব। তুমি যখন ডাব্লিউ নিবা, ডাব্লিউ বাই সাইন কত? বলো বলো বলো, ডাব্লিউ বাই সাইন কত? এই যে এটা এই কোণটা এটা 90 না? বলো ডাব্লিউ বাই সাইন 90। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি থাকে, পি বাই সাইন আলফা ইকুয়াস টু ডাব্লিউ। পি বাই সাইন আলফা কি? কোসেক আলফা না? তাহলে আমরা লিখতে পারি না কোসেক আলফা ইকুয়াস টু ডাব্লিউ বাই পি। আলফারেও সরান লাগবে, কারণ প্রমাণ তো আলফা নাই। আলফা তো আমার নিজের সুবিধার জন্য ধরে নিছি, আলফাকে তো আমি নিজের সুবিধার জন্য ধরে নিছি, তাই না? আলফাকে তো কি আমি নিজের সুবিধার জন্য ধরে নিছি। এখানেও কি আবার ভারসাম্য সৃষ্টি হয়েছে, আবারও ডাব্লিউ আর কিউ। তাহলে আমাকে বলো তো কিউ ডিভাইডেড বাই সাইন এই কোনটা, তাই না? এটা তো আলফা, তাই তো? কিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা বা সাইন পাই মাইনাস আলফা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই, ঠিক আছে, এই যে এতটুকু হচ্ছে আলফা, ডাব্লিউ ডিভাইডেড বাই এই পুরা কোণটা, এই যে আর কিউ এর মধ্যবর্তী কোণ, সেটা কত? 90 প্লাস আলফা। আর কিউ এর মধ্যবর্তী কোণ, সেটা কত? 90 প্লাস আলফা। ঠিক আছে, ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 90 প্লাস আলফা। ক্লিয়ার? তুমি বুঝছো? তাহলে সাইন 90 প্লাস আলফা এটা হয়ে যায় না কজ আলফা, নিচে সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। বুঝছো? এই যে সাইন 90 প্লাস আলফা, কজ আলফাকে এই পাশে পাঠিয়ে দিলাম, নিচে কি সাইন আলফা। তো কজ আলফা বাই সাইন আলফা এটা কি? কট আলফা না? এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। এখান থেকে আলফাকে কেমনে ভ্যানিশ করবা? তাহলেই কিন্তু হয়, আলফাকে কেমনে ভ্যানিশ করবা? কোসেক আলফা পাইছো, কট আলফা পাইছো, কট আলফা পাইছো, বর্গ করে বিয়োগ করে দিলেই কাজ শেষ, তাই না? আমাকে সবাই বলো, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান 1 না? 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার তুমি যদি করো তাহলে কি থাকে? আমাকে বলো, ডাব্লিউ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার বাই কিউ স্কয়ার সমান কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা, যার ভ্যালু হচ্ছে 1। এই ডাব্লিউ স্কয়ারকে ওই পাশে পাঠিয়ে দাও, বা দুই পাশকে ডাব্লিউ স্কয়ার দিয়ে ভাগ করে দাও। 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার সমান 1 বাই ডাব্লিউ স্কয়ার। কি সুন্দর প্রমাণ চলে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ড পরীক্ষায় প্রচুর আসে। ক্লিয়ার? এখন এইটার আরেকটা বড় ভাই আছে, এখান থেকে ডাব্লিউ এর মানও বের করতে বলে, বুঝছো? পি কিউ তো দেওয়া আছে, এখান থেকে ডাব্লিউ এর মানও বের করতে বলে। তো এখান থেকে ডাব্লিউ এর মান বের করতে পারবে না, এই সর্বনাশ। এটা তো আমরা সবাই বের করছি, এবার এখান থেকে বলছে ডাব্লিউ এর মান সেম, সব কোশ্চেন সেম। আমরা আগের অঙ্কে অলরেডি প্রমাণ করছি 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার সমান কত? আমাকে বলো 1 বাই ডাব্লিউ স্কয়ার। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? তো এখান থেকে ডাব্লিউ এর মান তুমি কেমনে বের করবা?
প্রমাণ করো যে ডাব্লিউ একটা কাহিনী আছে, ছোট্ট একটা কাহিনী। কি কাহিনী বলতেছি? আগেরটায় আমরা এটা প্রমাণ করছি, তাই না? আগেরটায় আমার দৈর্ঘ্য বরাবর ছিল পি, ভূমির সমান্তরালে ছিল কিউ। দৈর্ঘ্য বরাবর পি, ভূমির সমান্তরালে কিউ, সবকিছু সেম। এবার ভূমির সমান্তরালে হচ্ছে পি, দৈর্ঘ্যের সমান্তরালে কিউ। উল্টায় গেছে না? তাহলে ব্যাপারটা এরকম আসবে না? এখানে কিউ, এখানে পি। আচ্ছা, পি আর কিউ উলট পালট হয়ে গেছে। তো এখান থেকে তোমাকে ডাব্লিউ এর ভ্যালু বের করতে হবে। তুমি যদি লসাগু করো, পি স্কোয়ার কিউ স্কোয়ার, উপরে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই ডাব্লিউ স্কোয়ার। ডাব্লিউ স্কোয়ারটাকে যদি উল্টায় দাও, ডাব্লিউ স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউ এর ভ্যালু কত বলো তো? পি কিউ বাই রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ডান। তোমরা কি বুঝছো? একটু স্লাইট ডিফারেন্স আগেরটার সাথে ছোট্ট স্লাইট একটু ডিফারেন্স আছে। লসাগু করে রুট। তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 8.2 সমাপ্ত। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 8.3 শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।